ওকে, সো শুরুতে আমি আবারও বলতে চাচ্ছি, ডিসক্লোজার হলো এই প্রোগ্রামটা এআইসিএমএস এর পক্ষ থেকে করা হচ্ছে এবং এআইসিএমএস বিভিন্ন মেডিকেল পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম স্পন্সর, বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন এক্সামের সাপোর্ট প্রোভাইড করে থাকে, অর্থাৎ কোচিং সার্ভিস এসব প্রোভাইড করে থাকে। সেই এআইসিএমএস থেকে এটা অ্যাঙ্কর করা হচ্ছে আর কি। এটা হলো একটাই ডিসক্লোজার, আর বললাম তো রেকর্ড করা হবে। তো আজকে আমাদের যেটা বিষয়বস্তু সেটা হলো এমআরসিপি পার্ট 1 এর প্রিপারেশন। আমরা প্রিপারেশন নেওয়ার সময় কি কি মিস্টেকস গুলো করি, কিভাবে প্রিপারেশনটাকে একটা ফ্রুটফুল প্রিপারেশন করা যায়, যারা রিসেন্ট এক্সাম দিছে তারা কি কি চ্যালেঞ্জ ফেস করছে, কি ধরনের সহায়তা পেলে তারা এটাকে ওভারকাম করতে পারতো, এগুলো নিয়ে আমরা টুকটাক কথা বলবো। প্রোগ্রামের শুরুতেই আমরা যে কাজটা করব সেটা হলো যারা রিসেন্ট পরীক্ষা দিয়েছে তাদের কয়েকজনের আমরা এক্সপিরিয়েন্স শুনবো। তারপরে আমরা তাদের কাছ থেকে, আমি নিজের থেকে কিছু কোশ্চেন করব। আই বিলিভ সেই কোশ্চেন গুলো আপনাদের অনেকের কোশ্চেনকে রিফ্লেক্ট করবে। এবং সবার শেষে আমরা একটা কোশ্চেন অ্যান্সার এর সেশন রাখবো, যে কোশ্চেন অ্যান্সার সেশনে আপনি আপনার নিজের কোশ্চেনটাকে বলতে পারবেন এবং যারা অ্যাটেন্ডি আছে তারা সেটা রিপ্লাই করবে। ঠিক আছে? আর আমার পরিচয় হয়তো বা অনেকেই জানেন, অনেকে জানেন না। আমি মাসুম রহমান। আমি অ্যাকচুয়ালি এআইসিএমএস এর জার্নি শুরু করি 2017 থেকে। এআইসিএমএস এর গোল তো আমি একটু আগে বললাম, আবারও বলতেছি। এটা গোল হলো যে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারা পোস্ট গ্রাজুয়েশন এক্সাম পার্সু করতে চায়, পোস্ট গ্রাজুয়েশন ক্যারিয়ার পার্সু করতে চায়, তারা ফিনান্সিয়ালি অনেক সময় একটু সাফার করে। এখন কি করতে পারে, তার একটা অপশন ওপেন করা, যে হ্যাঁ, কোচিং প্রোভাইড করার মাধ্যমে একটা ফিনান্সিয়াল সাপোর্ট তারা পেতে পারে যেন। বাট এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কিছু কন্ডিশন আছে, বাট কোনো টাকা শেয়ার করতে হয় না আমার সাথে। ঠিক আছে? সো এটা হলো আমার পরিচয় এআইসিএমএস। আরেকটা পরিচয় আছে, সেটা হলো সিএমএসআর। সিএমএসআর হলো একটা ব্রাঞ্চ, সিলেটের ব্রাঞ্চ অফ সিএমএস। সিএমএস টা কি আবার? অর্থাৎ সিএমএস হলো এরকম একটা জিনিস যে কোন রকম কোনো টাকা পয়সা ছাড়া যে জুনিয়রকে হেল্প করা যায়। ঠিক আছে? কোন রকম কোনো স্বার্থ ছাড়া যে একটা জুনিয়রকে হেল্প করা যায়, গাইড করা যায় মেডিকেল পড়াশোনার ক্ষেত্রে, পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে। এই কনসেপ্টটা ফার্স্ট আমি যার কাছ থেকে পাই সে হলো ইলিয়াস ভাই। সেই ইলিয়াস ভাইয়ের গ্রুপের একজন, মানে তাদের ডিরেক্টর লেভেলের আরেকজন, সে হলো সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই আজকের আমাদের একজন অন্যতম গেস্ট, আপনি তাকে দেখতে পাবেন। তো সেই সিএমএস থেকে আমরা প্রথমে আইডিয়াটা পাই যে আমরা একে অপরকে কেন আরো বেশি হেল্প করি না, পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে অথবা মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে আরো বেশি একে অপরকে হেল্প করি না কেন। তাহলে আমরা সবাই এরকম যদি হেল্প করি তাহলে জিনিসটা আমাদের লার্নিং অপরচুনিটি বাড়বে, আর যে কমিউনিটি আমরা গ্রো হতে পারবো। সেটার একটা গোল নিয়ে আমি সিলেটে জার্নি শুরু করি, সেটা নাম হলো সিএমএসআর। সেই সিএমএসআর আমি অনেককে সাথে পাই। সে অনেককে সাথে পাওয়া জুনিয়রদের মধ্যে তারা খুব সাকসেসফুলি খুব আর্লি স্টেজে এমআরসিপি পার্ট 1 শেষ করছে। শেষ করার পরে তাদেরকে এখন আবার আমি এআইসিএমএস নিয়ে আসছি, ওয়েল আসো এআইসিএমএস এ ক্লাস নাও। এই আর কি মোটামুটি পরিচয়। তা আমি নিজে এআইসিএমএস এবং সিএমএস এর দুইটাতেই আছি, আর সিএমএস এর একজন স্টুডেন্ট। এখানে সালাউদ্দিন ভাই সিএমএস এর ডিরেক্টর পর্যায়ের একজন, এবং এআইসিএমএস উনি খুব রিসেন্টলি জয়েন করছেন। উনি আমাদের সাথে ডিরেক্টরশিপ শেয়ার করবেন, উনি আমাদেরকে গাইড করবেন, এবং স্পেশালি উনি গাইড করবেন সেটা হলো এমআরসিপি প্রোগ্রামটা। ঠিক আছে? সালাউদ্দিন ভাই আমার নিজের মেন্টর। আমি যখন মেডিকেল স্কুলে ছিলাম, আমি যখন সিএমএসআর চালাইতাম, তখন আমার কিছু মোটিভেশন কাজ করতো, যে আমি আমার প্যারেন্টস কে হ্যাপি করবো, আমি আমার কিছু মেন্টরস কে হ্যাপি করবো, যারা প্রাউড করবো, যারা আমাকে গাইড করতেছে। তাদের মধ্যে সালাউদ্দিন ভাই একজন। ঠিক আছে? ওকে, সে আমার মেন্টরকে আপনাদের মেন্টর হিসেবে এখানে এআইসিএমএস এ মেন্টর হিসেবে দেয়াটা আমার একটা, মানে গোল ছিল, খুব রিসেন্ট গোল যদিও, বাট পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তা শুরুতেই পরিচয় করে দিচ্ছি। সবার প্রথমে আজিজুল হক। সে হলো আমাদের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেলের 19তম ব্যাচের ছাত্র। সে সিএমএসআর এর একজন অ্যাক্টিভ মেম্বার ছিল, তার যথেষ্ট ভালো এক্সপেরিয়েন্স আছে লেকচার নেয়ার। ঠিক আছে? তারপরে পরিচয় করে দিচ্ছি আমাদের অতিথি আহ, আরেকজন অতিথি, সে হলো সৌমিত্র। সেও আমাদের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের 17 ব্যাচের স্টুডেন্ট। সেও খুব অ্যাক্টিভ মেম্বার সিএমএসআর। এখন রিসেন্টলি তারা আবার এআইসিএমএস এ জয়েন করছে। আরেকজন মেম্বার হলো দীপন প্রভাকর। দীপনকে আমি চিনি 2012 থেকে। সেও আমাদের সিএমএস এর একদম ডেডিকেটেড একজন মেম্বার, এখন জয়েন করছে এআইসিএমএস এ। আরো সাথে পরিচয় করে দিচ্ছি, সে হলো মাহবুব। ঠিক আছে? মাহবুবও আমার খুবই ক্লোজ একজন জুনিয়র। 2012 থেকে তার সাথে আমার পরিচয়। সিএমএসআর এর একজন রেগুলার লেকচারার ছিল, এখন সে আইসিএমএস এ জয়েন করছে। সো বুঝাই যাচ্ছে এদের অনেক লম্বা সময় একটা লেকচার নেয়ার একটা অভিজ্ঞতা আছে। তারপরে পরিচয় করে দিচ্ছি, সে হলো সালাউদ্দিন ভাই। বললাম আমার মেন্টর। ঠিক আছে? আমাদের মেন্টর ভাই অ্যাকচুয়ালি লেকচার নিতেন সিএমএস এ। উনারও সিএমএস এ লেকচার নেওয়ার অনেক দিন ধরে অভিজ্ঞতা আছে, এবং ওনাদের কাছ থেকে আমি এই আইডিয়াটা পাই যে
আমি স্টুডেন্ট হয়েছি তাতে কি হয়েছে? ক্লাস নেওয়া যাবে না? ক্লাস নেওয়া যাবে তো। ঠিক আছে? তারপর আমি ক্লাস নেওয়া শুরু করি আমার 3rd ইয়ার থেকে। তা যারা জয়েন করছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ আজকে সেশনে জয়েন করার জন্য। চলেন আমরা একে, একে শুরু করতে যাই। শুরু করতে পারি। ১ম এ আমি আমাদের এখানে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো ডক্টর আজিজুল হক, যে আমার জুনিয়র এবং আমাদের মেডিকেলের জুনিয়র, প্রাউড জুনিয়র। সে খুব আর্লি এমআরসিপি পাস করে ফেলছে ইন্টার্নি শেষ করার সাথে সাথেই। আ আজিজুল, তুমি তোমার এক্সপেরিয়েন্সটা যদি খুব সহজ করে আমাদেরকে বলতে, যে কখন ডিসিশন নিলা যে তুমি এমআরসিপি জার্নি পার্সু করবা? কেন এমআরসিপি জার্নি পার্সু করবা? কিভাবে তুমি প্রিপারেশন নিলা এবং এক্সামে তুমি কি, কি ডিফিকাল্টিজ ফেস করলা? আজিজুল। আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে। আসলে এমআরসিপি দেওয়ার যে প্ল্যান, এটা মূলত আমি পরীক্ষা দেব এটা প্ল্যান করেছি মূলত 2019-এর নভেম্বরের দিকে। আর মূলত এমআরসিপি সম্পর্কে আমি জানি হচ্ছে যখন আমি সিএমএস এর ক্লাস করতাম তখন থেকে। বিশেষ করে মাসুম ভাইয়ের যখন ক্লাসগুলো আমি করতাম তখন মাসুম ভাই মানে প্রায় এসে কিছু মোটিভেশনাল কথা বলতো যে তোমাদের ভিতরে যদি তোমরা সাপোজ এরকম হয় না যে ডেইলি 10টা কোশ্চেন, 12টা কোশ্চেন, 15টা কোশ্চেন যদি তোমরা সলভ করো তাহলে এটা একটা টাইমে গিয়ে এটা 2000, 3000 বা 5000 কোশ্চেনে মানে রূপান্তরিত হবে। তো এই জাতীয় মোটিভেশনাল কথাগুলো এগুলা অনেক আগে থেকে সিএমএস থেকেই আমরা শুনেছি। আর মূলত আমাদের যে বেসিক বিল্ডিং যেটা বা একটা ডিজিজ সম্পর্কে যে পরিচয়, যে ব্যাপারগুলো এগুলো আমরা মোটামুটি সিএমএস এর যখন ক্লাস করতাম তখন থেকে এগুলার ইয়ে হয়েছে, অরিজিন হয়েছে। তো আমার মাঝখানে এখন হয়তো অনেকে বলতে পারে আমার মূলত ইন্টার্নি শেষ হয়েছে আমাদের 2019-এর মে বা জুলাই থেকে। মাঝখানে আমি একটু বায়াসড হয়ে যাই আমার আমার ট্র্যাক থেকে, যে আমি এমআরসিবি দেখবো নাকি আমি অন্য কোনো দিকে যাবো। তো ব্যাপারটা এরকম আমার ভিতরে একটা আমি বায়াসড হয়ে যাই সোজা কথা। তো এট লাস্ট আমি আবার মাসুম ভাই আবার আমাকে অনেকদিন মেসেজ করছে যে কি ব্যাপার, কি প্ল্যান করতেছো? তো তো এগুলো আমার মাথার ভিতরে কাজ করতো সবসময় যে আসলেই তো ভাইয়া তো এরকম সাপোর্ট দিচ্ছে বা আর আমি তো একটু ট্রাই করলে পারি। তো আমি নভেম্বর থেকে শুরু করি। তো আমার জার্নিটা আসলে একটু অন্যরকম। আমি মূলত আসলে ডিউটির পাশাপাশি পড়াশোনা যেটা এটাই আমাকে করা লাগছে। আমি একসাথে সকালবেলায় ডিউটি এবং কি বিকেলবেলা চেম্বারে দুইটাই কন্টিনিউ করছি। তো তো আমি প্রথমে আমি ডিসাইড করি এভাবে যে আমি প্রিপারেশন শুরু করব। তো প্রিপারেশনটা কিভাবে শুরু করব? তখন আমি বিভিন্ন সোর্স ঘেঁটে দেখলাম যে না, পাস মেডিসিন নামে একটা কোশ্চেন ব্যাংক আছে। এটা থেকে যদি ডেইলি মোটামুটি 20-25টা কোশ্চেন সলভ করা যায় তাহলে মোটামুটি একটা টাইমে গিয়ে একটা অবস্থা মানে দাঁড়াবে, বা আমি এক্সাম দেবো কিনা এটা আমি পরে প্ল্যান করবো, আগে আমি কোশ্চেন গুলো সলভ করি। তো আমি ডেইলি দেখা যাচ্ছে কি এইভাবে আমি যখন প্ল্যান করি কিন্তু প্ল্যান অনুযায়ী আমার কাজ হচ্ছে না। আমি 10টা ডেইলি 10-15টা কোশ্চেন সলভ করতে গিয়ে আমি টায়ার্ড, ফ্যাটিগ। তো আমি চিন্তা করলাম না এভাবে তো হবে না। আমাকে তো আমার কোশ্চেন বাড়াইতে হবে। কারণ আমি জানি, আমি হিসাব করলাম পাস মেডিসিন এবং কি শুধুমাত্র একটা কোশ্চেন ব্যাংকের উপর আমাকে ডিপেন্ড করলে তো হবে না। এর পাশাপাশি পাস টেস্ট আছে, আবার পাস্ট পেপার মানে প্রিভিয়াস যে রিকল গুলো ওগুলো আমাকে কভার দিতে হবে। তো তার মানে আমার কোশ্চেন সংখ্যা বাড়াইতে হবে। তো আমি চিন্তা করলাম আমি আমি যেহেতু 2 বেলা ডিউটি করতেছি তো আমাকে এমন ভাবে আমার স্টাডিটা প্ল্যান করা যায় যে মানে যাতে খুব ইজিলি আমি এটা শেষ করতে পারি। তখন আমি কি করতাম, প্রতিদিন সকালবেলা ট্রাই করতাম 10 থেকে 15টা কোশ্চেন সলভ করার জন্য। তো সবচেয়ে ভালোভাবে যেটা মেনটেন করি যে আমি কখনো মানে কোনো স্টাডি ডে গ্যাপ দিতাম না, যে এদিন আমি স্টাডি করি নাই, এরকম খুব কম হয়েছে। হয়তো আমি কম করছি কিন্তু আমি রেগুলার কন্টিনিউ করার চেষ্টা করছি। তারপর হচ্ছে আমি যখন আমার আমার ডিউটি প্লেসটা আসলে এখান থেকে প্রায় কয়েক কিলো। তো আমি ট্রাই করতাম সবসময় আমার মোবাইলে পিডিএফ রাখার জন্য। তো আমি যখন জার্নিতে থাকতাম তখন আমি ট্রাই করতাম যে না কিছু কিছু কাভার দেওয়ার জন্য, কারণ আমি সারাদিন পড়াশোনা করার টাইম পেতাম না। তো এট দ্য এন্ড অফ দ্য আবার রাতের বেলা যখন আসতাম তখন ট্রাই করতাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যাতে পড়ার টেবিলে বসা যায়। তো পরে পাস টেস্ট ধরে
আজিজ হোল্ড অন, তুমি মিউট হয়ে গেছো, আনমিউট করতে পারতেছো নাকি না? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওকে, গো অ্যাহেড, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পাস মেডিসিন কোশ্চেন থেকে আমি একটা টাইমে পাস টেস্টে চলে আসি। যখন পাস টেস্টে আসি তখন দেখেছি না, পাস টেস্টটা আরো বেশি কঠিন মনে হচ্ছে, পাস মেডিসিন থেকে আর একটু বেশি টাফ পাস টেস্টে। তো ফার্স্ট টেস্টে আমি 100টা প্রশ্নের ভিতরে স্কোর করতাম 55 to 60। তো আমি একটু কনফিউজ ছিলাম যে এই স্কোরের ভিতরে কি আসলে পরীক্ষা কি বসা যায় কিনা, ঠিক আছে। তো অনেকে বলতেছে না, পাস টেস্ট না, পাস টেস্টে তুমি যদি 50%ও যদি অ্যান্সার করো তাহলে ধরে নিতে হবে তুমি অনেক দূর আগে গেছো। তো নেক্সটে আমি পাস্ট পেপার যেটা, এটা এটা ধরি, এটা হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আর কি, রিকল মোটামুটি 4-5 বছরের কোশ্চেন, এগুলোতে আমার স্কোর মোটামুটি 60 অ্যারাউন্ড 100-এর ভিতরে 60টা এরকম হয়তো। তো এইভাবে মোটামুটি আমার জার্নিটা মোটামুটি 6 থেকে 7 মাস এইভাবেই চলছে, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে নোটস এর উপর। মাঝখানে আমি আরেকটু ভাইয়া যাই, সেটা হচ্ছে আমি ডেভিডসনের দিকে একটু চলে গেছিলাম যে এফসিপিএস পরীক্ষা দিয়ে দেব এই জুলাইয়ের দিকে, কিন্তু জুলাইতে এফসিপিএস হয়নি। তো তো এটার জন্য ডেভিডসনটা মাঝখানে একবার পড়া হয়ে গেছিল। এখন হচ্ছে প্রিপারেশন এগুলোই মোটামুটি, পাস্ট মেডিসিন, পাস্ট টেস্ট, আর হচ্ছে পাস্ট পেপার প্লাস হচ্ছে নোটস। দেন হচ্ছে যদি এক্সাম ডে এক্সপিরিয়েন্স বলতে চাই তাহলে বলতে হবে যে এক্সাম ডে তে মোটামুটি ট্রাই করছি যে আগের রাত্রে যেন ভালো একটা ঘুম হয়। তো এক্সাম হলে গেলাম, এক্সাম এক্সাম হল মোটামুটি আমাদের এক্সাম হলের মতোই এই ধরনের একটা কন্ডিশন, তোমার একটা গ্যাপ ছিল, আর হচ্ছে একটা হার্ড পেপার কোশ্চেন ছিল। এখানে কোনো আমি আগে হয়তো ভাবছিলাম যে কোনো অনলাইন কোনো বেসিসে কোনো এক্সাম হবে কিনা, না এটা মোটামুটি একটা একটা খাতার মধ্যে একটা পেপার তারা দিয়ে দিছে। তো এখানে টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বেশি বেশি কঠিন ছিল যে জায়গায়, যে 300টা 100টা কোশ্চেন কিভাবে 3 ঘন্টার ভিতরে এক্সাম দেওয়া। প্রত্যেকটা কোশ্চেনের ভিতরে দেখা যাচ্ছে কি খুবই কনফিউজিং স্টেম গুলা থাকতো, যে দুইটা মানে 5টার ভিতরে 5টা স্টেমের ভিতরে 2টা ছিল খুবই কনফিউজিং। তো সেই ক্ষেত্রে খুব প্রথমে আমি যেগুলা দেখেছি যে না মোটামুটি অ্যান্সার করা পসিবল, আমি এগুলো দিয়ে গেছি। রিপিটে আমি যখন আসছি তখন দেখতেছি যে না, কোশ্চেন গুলা লুকস ইজিয়ার দেন বিফোর। তো এইভাবে করে মোটামুটি এক্সাম দিলাম। এক্সামের সময় যে মিস্টেকটা আমি যেটা করছি সেটা হচ্ছে ক্লিনিক্যাল সায়েন্স নামে আমাদের একটা টপিক আছে, ওটা থেকে 25 কোশ্চেন ছিল বা থাকে আর কি এমআরসিপি পার্ট 1 পরীক্ষায়। ক্লিনিক্যাল সায়েন্স এই 25 কোশ্চেন আমি কি করছি, আমি পাস মেডিসিন না পড়ে চলে গেছিলাম পরীক্ষা হলে। আমার কাছে মনে হয় আমি যদি ক্লিনিক্যাল সায়েন্স পাস মেডিসিনটা যদি পড়ে যেতাম তাহলে মেবি আমার স্কোরটা আরেকটু ভালো থাকতো। আর হচ্ছে এক্সাম হলে যে ভুলটা আমি করেছি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমি করতে পারিনি। টাইম ম্যানেজমেন্টটা যদি আমি একটু ভালোভাবে করতাম হয়তো বা আমার কাছে মনে হয় আমি যদি আবার একটু রিভাইজ দিতে পারতাম তাহলে হয়তো বা আমার রেজাল্ট আর একটু ভালো হতে পারতো। তো ওভারঅল এইটাই আমার এক্সপিরিয়েন্স। যাক আলহামদুলিল্লাহ, এরপরে রেজাল্ট দেওয়ার পরে আমার ইয়া ছিল রেজাল্টের আগেই যে আমার নিয়ার অ্যাবাউট 130 আউট অফ 20 200 130 প্লাস কোশ্চেন কারেক্ট হতে পারে। তো আমরা এক্সামিনেশনে মোটামুটি আলহামদুলিল্লাহ এটা সঠিক ছিল এবং কি রেজাল্টও ওই অনুযায়ী হয়েছে। তো এটাই আমার মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স। আসলাম ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ আজিজ। তোমার এক্সপিরিয়েন্স থেকে আমি যা বুঝলাম সেটা হলো স্টার্ট আর্লি। আমি যদি কোনো টেক হোম মেসেজ নেই আমি বলবো যে স্টার্ট আর্লি, যত আগে শুরু করবো তত ভালো, কারণ সামনে ডিস্ট্রাকশন আসবেই। 2 নম্বর কথা যেটা বুঝলাম সেটা হলো ডিস্ট্রাকশনটা খুবই ন্যাচারাল, খুব স্বাভাবিক, যে আমাদের মনে হবে একবার এটা করি একবার ওটা করি, ঠিক আছে। এই 2টা মেসেজ আমি পেলাম, কিন্তু রেজিলিয়েন্স শো করতে হবে। রেজিলিয়েন্স মানে হলো আবার ট্র্যাকে ফিরে আসা। ট্র্যাকলেস হওয়াটা খুব স্বাভাবিক, যে আমি ট্র্যাকে নেই, আমি ট্র্যাকলেস হয়ে যাব, এটা খুবই স্বাভাবিক, কিন্তু ডিপেন্ড করে আমি কত তাড়াতাড়ি আবার পুনরায় ট্র্যাকে চলে আসলাম। রেজিলিয়েন্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি যদি ফোকাস না হই এবং আমি যদি আমার প্রিপারেশনটাকে ট্র্যাক না করি, যে আমি কি ঠিক মতন আগাচ্ছি কিনা, নাকি আমাকে এই স্পিডে পড়লে আমি পরীক্ষা দিতে পারবো কিনা, এটা যদি বারবার নিজেকে অ্যাসেস না করি, নিজেকে সেই ট্র্যাকে ফোকাস না করি, ফোর্স না করি, তাহলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব না। আর
এটাই আর কি। তা আজিজ, তোমাকে আমি একটা মানে তুমি যেটা বললা যে তুমি মনে করছো যে এটা না করে এটা করলে হয়তো বা প্রিপারেশন ভালো হতো, সেক্ষেত্রে কি তোমার কাছে কখনো মনে হয়েছে যে ডেভিডসন না পড়ার কারণে, অবশ্য আমি যতটুকু বুঝলাম তোমার এক্সপিরিয়েন্স থেকে, তুমি হয়তো বা ডেভিডসন কমপ্লিটলি শেষ করোনি, তাহলে আমি তো কি এটা বলতে পারি যে ডেভিডসনটা নেসেসারি না, সম্পূর্ণ শেষ না করে এমআরসিপি করা সম্ভব, তাই না? আমি কি জি, এটা বলতে পারি? আপনার সাথে আমি পুরোপুরি একমত। ডেভিডসন ওকে, পুরোপুরি না পড়েও প্রিপারেশন শেষ করা যাবে। ওকে, ওকে। হ্যাঁ, আমি আমি আমারও যদি নিজের মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন আমাকে এরকম মানুষ বলতো যে কোশ্চেন ব্যাংক করো, আমি বললাম আমি কি বই পড়বো? তারা আবার বলে কোশ্চেন করো। কোশ্চেন ব্যাংক করো। আমি আবার জিজ্ঞেস করতাম কি বই পড়বো? মানে আমাদের বাংলাদেশী পড়ালেখা, বাংলাদেশী পরীক্ষা এবং বিদেশের পরীক্ষাগুলোর মধ্যে একটা বেসিক পার্থক্য হলো, আমরা হলো টেক্সট পড়ি। টেক্সট পড়া মানে হলো এটা একটা প্যাসিভ রিডিং। ঠিক আছে? আর তাদের পড়াশোনা যেমন ইউএসএ মিলে অথবা এমআরসিপি, এমআরসিএস, তাদের প্রতিটা পরীক্ষার প্যাটার্ন যদি আমরা কেউ খেয়াল করি, এটা বেসড অন ওয়ান কোশ্চেন ব্যাংক। একটা কোশ্চেন ব্যাংকের উপরে বেস করে পুরো প্রিপারেশনটা সাজানো। অর্থাৎ কেস বেস স্টাডি। আমি সমস্যায় পড়বো, সমস্যা সমাধান করব, সমস্যা পড়ে পড়ে শিখবো আর কি। কেস বেস স্টাডি আমি সবাইকে বলবো যে, যে মনে করতেছেন যে আপনি টেক্সট শেষ করে তারপরে আপনি কোশ্চেন ধরবেন, দিস ইজ রং। সিমালটেনিয়াসলি আমাকে করতে হবে কাজটা, সিমালটেনিয়াসলি কেস ধরে ধরে পড়তে হবে। ঠিক আছে? না হলে ওই টেক্সট পড়া কোনোদিনও শেষ হবে না, পোস্ট গ্রাজুয়েশন দেওয়াও হবে না। আচ্ছা, তারপরে আমি আরেকজনের এক্সপিরিয়েন্স শুনি, আমাদের যারা আজকে গেস্ট আছে। কে বলতে চায়? সৌমিত্রকে নিয়ে আসি। সৌমিত্র, সৌমিত্র, আমাকে তুমি বলো যে কখন তুমি ডিসিশন নিলাম এমআরসিপি দেওয়ার, এবং কখন থেকে তুমি প্রিপারেশন শুরু করলা, কি কি ম্যাটেরিয়াল ফলো করলা? 3টা কোশ্চেন। সৌমিত্র কি আছে? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, 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 বলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই আপনাকে সর্বপ্রথম আমাকে এখানে কথা বলা দেওয়ার জন্য। আর অবশ্যই আপনি স্টুডেন্ট লাইফ থেকে আমরা যার কথা শুনে আসছি আপনার মুখ থেকে এবং আরো সিএমএস এর কল্যাণে সালাউদ্দিন ভাইকে আজকে আমাদের মাঝে পেয়ে আমি খুবই আনন্দিত এবং খুশি। এবং সালাউদ্দিন ভাই আমাদের সাথে আছেন জেনে আমি আমাদের সাথে আরো আমার খুবই ভালো লেগেছে। তো ভাই প্রিপারেশনটা সম্পর্কে আমি একটু বলি যে আমি যখন আপনার স্টার্ট করব প্রিপারেশন, তখন আমি 2-3 জনের সাথে কথা বললাম। তো যেটা আমি দেখতে পারলাম যে অনেকে বলতেছে যে আগে তুমি এফসিপিএস এর প্রিপারেশন নিবা ডেভিডসন বেসড, পরে ওখান থেকে তুমি এফসিপিএস টা করার পরে তুমি এমআরসিপি প্রিপারেশন নিবা, তখন তোমার জন্য ইজি হবে। তো আমি একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করে আমি যেটা ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি উল্টা থেকে শুরু করি। আমি আগে এমআরসিপি প্রিপারেশন নিব, পরে দেখা যাবে এফসিপিএস কি হয় না হয়। সো আমি এমআরসিপি প্রিপারেশন স্টার্ট করলাম। করার পর এইভাবে আমি 6 মাস মোটামুটি আমার প্রথমবার এই যে টেক্সট বুক বললো, আজিজ যেগুলা কোয়েশ্চন ব্যাংক বললো, এগুলো আমরা মোটামুটি শেষ করতে পারলাম কিছুটা। আহ, তো 6 মাস পরে তখন ছিল অক্টোবর মাস। তো জানুয়ারি ডায়েটে পরীক্ষা ছিল। তো আমার জানুয়ারিতে পরীক্ষা দেওয়ার কথা ছিল, মোটামুটি প্রিপারেশন ছিল এভাবে। তো অক্টোবরে আমার একটু সমস্যা হয়ে যাওয়ায় আমি আর জানুয়ারি ডায়েটে রেজিস্ট্রেশন করতে পারিনি। তো আমি করলাম। তো আমার অক্টোবরের মধ্যে আমি একবার পড়া আমার শেষ হয়ে গেছিল। তো আমার হাতে ছিল তখন নভেম্বর এবং ডিসেম্বর 2 মাস, যেহেতু আমি জানুয়ারি ডায়েটে রেজিস্ট্রেশন করতে পারিনি, আমি ভাবলাম জানুয়ারিতে আমি এফসিপিএস দিয়ে দিব এই 2 মাসের প্রিপারেশন। তো আমার এমআরসিপি প্রিপারেশনটা আগে মোটামুটি নেওয়া ছিল, এই 2 মাস আমি ডেভিডসন পড়লাম। পড়ার পর আমি এফসিপিএস দিলাম এবং আমি একবারই এফসিপিএস দিছিলাম, ওইবারে আমার ক্লিয়ার হয়ে গেছিল। ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম ঠিক আছে, তাহলে এখন আমি ম্যাথে ছিল পরীক্ষা, আমি ম্যাথে রেজিস্ট্রেশন করি। তো আমি ম্যাথে রেজিস্ট্রেশনও করলাম। তো করার পরে যেটা দেখা গেল যে কোভিড এর কারণে হঠাৎ করে মার্চের দিকে, ফেব্রুয়ারি এবং মার্চের দিকে দেখা গেল ওইটা ক্যান্সেল হয়ে গেছে পরীক্ষা। তো পরীক্ষা ক্যান্সেলে যাওয়ার পর আমার আসলে স্বাভাবিকভাবে খুব খারাপ লাগতেছিল, কারণ আমার একটা প্রিপারেশন অন এন্ড অফ বারবার হচ্ছিল যে নিতেছি, পরীক্ষা দিতে পারছি না, আবার নিছিলাম, আবার ক্যান্সেল হয়ে গেল। তো এই কয় মাসটা আমি একটু ট্রেক আউটই হয়ে গেছিলাম আসলে তখন। আর এরপরে আমি সেপ্টেম্বর ডায়েটের জন্য ভাবলাম যে না, আমি পরীক্ষা দিয়েই ছাড়বো যাই হোক। তো আমি একটু সেপ্টেম্বর ডায়েটের জন্য আপনার রেজিস্ট্রেশন করলাম। তো সেপ্টেম্বর ডায়েটে সেম কোভিড এর সিচুয়েশনের কারণে আমি তাদেরকে একটা মেল দিলাম পরীক্ষার আগে আরসিপি কে, যে ভাই আমার পরীক্ষা কি হবে নাকি। রিসেন্ট কয়েকটা সেন্টারে দেখলাম যে আগের দিন মেল দিতেছে যে পরীক্ষা হবে না। বাট আনফরচুনেটলি তারা আমার মেইলটাকে ধরে নিছে যে আমি পরীক্ষা দিতে চাচ্ছি না, বা এখন আমি কোভিড এর কারণে আমি এখন আগ্রহী না। তারা আমাকে না জানায় তারা আমার টোটাল রিফান্ড করে দিল। ইভেন আমি এটা জানতাম না যে আমি রিফান্ড হয়ে গেছে। তো আমি হঠাৎ করে ব্যাংক থেকে আমার ক্রেডিট কার্ড থেকে ওদের একদিন বলতেছে যে আপনার তো এটা রিফান্ড আছে। তো হঠাৎ আমি তখন দেখলাম, দেখার পরে আমি তাদের সাথে আবার যোগাযোগ করলাম, তখন আমার অবস্থা আরো খারাপ, কারণ আমি তখন অনগোয়িং
তো তারা তখন আবার আমাকে বলল যে তারা তাদের পক্ষ থেকে অ্যাপোলাই স্বীকার করলো, তারা বুঝতে পারে নাই। এখন আমি অনেকবার রিকোয়েস্ট করলাম যে দেখেন আমাকে একটু আপনারা সিট দেওয়ার একটু ট্রাই করেন। তারা অনেক কিছু বলার পরে ওনারা সরি বলতেছে বারবার, কিন্তু ওনারা মানে পসিবল হইলো না, বলতেছে যে নেক্সট ডেটে আপনাকে আমরা প্রায়োরিটি সিট দিব। তো দেখেন মাঝখানে অনেক সময় এই ডায়েটটাও গেল আমার, মানে আমি পরীক্ষা দিতে পারলাম না। তো আমি আসলে টোটালি কিছুটা ফেড আপই হয়ে গেছিলাম প্রায়, যে আমার প্রিপারেশন নিতেছি, পরীক্ষা দিতে পারি নাই। এরপরে আপনার এই জানুয়ারি ডায়েটে, যে ডায়েটে আমি পরীক্ষা দিলাম, তো আবার আমি জানুয়ারি ডায়েটে রেজিস্ট্রেশন করে এবার আমি পরীক্ষা দিতে পারছিলাম। তো এতটুকু হচ্ছে জার্নি। আর আরেকটা যেটা হয়েছিল, আমার পরীক্ষার আগে আমার কিছু মিস্টেক ছিল। লাইক আমি আমার পরীক্ষা ছিল 12 তারিখে, আমি একটু আমার এফসিসি ট্রেনিং এ জয়েন করছিলাম 1 তারিখে। তো জয়েন করার পরে আমার যেটা গেছে প্রথম 7-8-10 দিন আমার খুব হরিবল ডেজ গেছে। কারণ হচ্ছে আমি ওই সময় মানে ওইখানে গুছিয়ে নিতে পারিনি, যে কারণে আমি এইদিকে রিভিশন দিতে পারছিলাম না অনেক কিছু। তো আমি আসলে ওই সময় খুব নার্ভাস হয়ে গেছিলাম যে আমি শেষ মুহূর্তে এসে আবারও ভুল হচ্ছে কিনা, কারণ প্রিভিয়াস 2-3টা আপনারা শুনছেন। তো এরপরে আশা করি মোটামুটি কিছুটা কভার করতে পারছিলাম। আর এক্সাম এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আমি পেপার 1 যখন আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 1:30টায়, তো আমি তো গেলাম, যার পরে দেখি 2:45 বেজে যাচ্ছে, পরীক্ষা শুরু হচ্ছে না। তো আমি বারবার এক্সাম বললাম যে ঘটনা কি, নাকি আমার কোনো ফল্ট। পরে দেখলাম যে এত মানুষজন ছিল এক্সামিনি ক্যান্ডিডেট, যে ওনারা চেক ইন করে ঢুকাইতে ঢুকাইতে আধা ঘন্টা সময় এক্সট্রা চলে গেছিল। তো ওনারা 2টা থেকে স্টার্ট হয়েছিল। এরপরে পেপার 1 দেওয়ার পরে আমার একটু মানে আমি টাইম ম্যানেজমেন্টে খুবই একটু সমস্যা হয়েছিল, এবং আমি খুব টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছিলাম না ভালোভাবে, বারবার ওভার থিঙ্কিং করতেছিলাম। তো মাঝখানে 1 ঘন্টা সময় ছিল গ্যাপ। ওই সময়টাতে আমি একটু রেস্ট নিয়ে আমি আবার পেপার 2 আগে আমি বললাম যে না, পেপার 2টা আমাকে ভালোভাবেই দিতে হবে, ওই সময় আমি 100% ফোকাস থেকে চেষ্টা করব। তো মোটামুটি দিতে পারছিলাম। এতটুকু আমার এই আপনার এতটুকু আর কি আমার প্রিপারেশন। আর মেটেরিয়ালস ব্যাপারে আজিজ যা বলছে ওইগুলাই আমি কম বেশি ইউজ করেছি। সাথে আমার এডিশনাল হিসেবে ডেভিডসনটা পড়া ছিল, এটা আমার একটু অ্যাডভান্টেজ ছিল। ওকে, এই যে থ্যাংক ইউ সো মাচ। আমি যারা অ্যাটেন্ড করছেন তাদের সবাইকে আমি একটা বিনীত অনুরোধ জানাবো যে আমরা সবাই একটু খেয়াল রাখবো যে আমাদের মাইক্রোফোনটা মিউট কিনা, কেমন? না হলে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড হয়, যারা আমাদের গেস্ট আছে তাদের কথা আমরা শুনবো না, এবং অন্য মানুষ আপনার ব্যাপারে অ্যানয়েড হবে, কারণ পার্টিসিপেন্ট কে কে নয়েজ করতেছে একটু চেক করলে দেখা যায়। So, অন্য মানুষের আপনার ব্যাপারে একটু অ্যানয়েড হতে পারে। হ্যাঁ সৌমিত্র, ধন্যবাদ। তোমার কথা থেকে আমি একই ফ্লেভার পেলাম যে ডিস্ট্রাকশন ইজ দ্য প্রবলেম, যে আমাদের প্রিপারেশনের সময় আমরা খুব ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যাই। আই থিঙ্ক এই যে কারো পোস্ট গ্রাজুয়েশন হয় কারো পোস্ট গ্রাজুয়েশন হয় না, আমি জানি এটা এই কথাটা আমাকে এভাবে বলা ঠিক হচ্ছে কিনা। ইন্টেলেকচুয়ালি তারা সবাই হাই, আইকিউর দিক থেকে তারা সবাই হাই। এমনও হতে পারে যার পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে না সে ইন্টেলেকচুয়ালি আরো বেশি হাই, তার একাডেমিক কোয়ালিফিকেশন, তার নলেজ আরো অনেক বেশি। কিন্তু পরীক্ষায় যাওয়া, দিস ইজ এ ডিফারেন্ট গেম প্ল্যান, দিস ইজ এ ডিফারেন্ট মাইন্ডসেট। এটাকে একটু অ্যাগ্রেসিভ হতে হয়, যে না আমি দিব, আমার যা আছে তা নিয়ে আমি সামনে আগাবো, আমি পরীক্ষাটা দিব, আমি এই গোলটা অ্যাচিভ করবো, আমি রেজিস্ট্রেশন করে ফেলবো। আপনি যদি এক্ষেত্রে ডিফেন্সিভ হন, দেখেন দুইটা এক্সপিরিয়েন্স শুনলেন, দুইটাতে একই রকম। যতদিন আপনি ডিফেন্সিভ হবেন ততদিন এটা হবে না। আপনাকে সেই কারেজটা থাকা লাগবে যে পরীক্ষা দিব, যা হওয়ার হবে। রাইট? থ্যাংক ইউ সো মাচ সৌমিত্র, খুব সুন্দরভাবে তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এখন আমি এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য যাকে আহ্বান জানাচ্ছি সে হলো মাহবুব। মাহবুব, তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। মাহবুব আমাদের মেডিকেলের জালালাবাদ রাকিব জাভেদ মেডিকেল কলেজের 18 ব্যাচের স্টুডেন্ট। মাহবুব আমাদের সিএমএস এর সাথে কানেক্টেড আছে 2012 থেকে। অর্থাৎ এই মেন্টরিং সিস্টেম, একজন আরেকজনকে হেল্প করবে, সিনিয়র জুনিয়রকে হেল্প করবে, একে অপরকে গাইড করবে, হেল্প করবে, মোটিভেট করবে, একটা নির্দিষ্ট গোলকে সামনে রেখে, এই সিস্টেমের সাথে সে অনেক আগে থেকে পরিচিত। সো মাহবুব, সিএমএসআর নিয়ে কিছু বলতে হবে না, কাউকে নিয়ে কিছু বলতে হবে না, তুমি তোমার কথা বলো, তুমি কিভাবে প্রিপারেশন নিছো, দেন কিভাবে পরীক্ষা দিছো। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রিপারেশনটা অ্যাকচুয়ালি যে শুরু হয় সেটা হচ্ছে 5th ইয়ার থেকে। যখন 5th ইয়ারে আমি যখন পড়ি তখন আমার এই প্রিপারেশনটা শুরু হয়। তখন প্রথম আমি যে জিনিসটা পড়তাম সেটা হচ্ছে, আমি প্রথম দিকে যে জানছি যেটা হচ্ছে এমআরসিপি প্রিপারেশনে কি কি লাগবে। তো আমি অনেককে জিজ্ঞেস করছি যে কি কি লাগবে, তো সবাই একটা জিনিসই বলছে যে পাস মেডিসিন, পাস টেস্ট, 2টা কোয়েশ্চেন ব্যাংক, আর আল মাগরিবি বই যেটা, আর হচ্ছে যদি টেক্সট বুক হিসেবে যদি ডেভিডসন পড়া যায়। তো 5th ইয়ারে যখন স্টার্ট করি পড়াশোনাটা, তখন আমি চিন্তা করলাম যে আমার তো 5th ইয়ার, আমার তো ইয়ে মানে প্রফেশনাল, সামনে তো প্রফ আছে, ফাইনাল প্রফ আছে।
সো দ্যাট আমি দেখলাম যে এমআরসিপি প্রিপারেশন স্টার্ট করে যে অনেক কিছুই আসলে মিল আছে, অনেক কিছুই দেখা যায় যে ফিফথ ইয়ারের মানে ফিফথ ইয়ার যে ফাইনাল প্রফেট যে ইয়েটা, এটার সাথে অনেক কিছু মেডিসিনের অনেক কিছু মিল আছে। সেটা দেখে আমার আসলে খুব ভালো লাগলো। তখন আমি আরো একটু উদ্বুদ্ধ হলাম। প্রথম দিকে আমি যখন স্টার্ট করি, সেটা প্রথম যে বইটা পড়ছি আমি, সেটা হচ্ছে কালরা বই। দেন আমি আস্তে আস্তে যে কোয়েশ্চেন ব্যাংকটা আমি পড়ি, সেটা হচ্ছে এই পাস মেডিসিনটা আমি প্রথম শেষ করি আস্তে আস্তে। তারপর যখন আমি মানে অলরেডি পাস করে ফেলি যে ফাইনাল পক, তখন আমার ইন্টার্নি শুরু হয়। ইন্টার্নিতে আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশে ইন্টার্নিতে আসলে খুব মানে টাফ, মানে ডিফিকাল্ট পড়াশোনা করাটা। এখানে আসলে খুব বেশি ইয়ে যায়, মানে সব মানে বিজি সময় যায়। তো ওই সময় দেখা যায় যে সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা। যদি এই যে যখনই আমরা সময় পাই, তখন আমরা কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতাম। তো এরকম আস্তে আস্তে আমি দেখা গেল যে পাস মেডিসিন এবং ইন্টার্নির ভিতরে আমি পাস টেস্টও অলরেডি সলভ করে ফেলি। পরে যখন ইন্টার্নির পরে যখন দিতে চাইলাম, তখন যাই হোক আমার কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে আমি দিতে পারি নাই। পরে আমি আবার রিভাইজ দিই, পরে পাস মেডিসিন পাস টেস্টটা আবার আরেকটু রিভাইজ দিই। এবং সাথে এই নতুন একটা বই আসে, সেটা হচ্ছে ইউসুফ আব্দুল্লাহ হামাদ। তো ইউসুফ আব্দুল্লাহ হামাদটাও পড়ি। দেন আমি ইন্টারনেট 1 বছরের পরে আমি অ্যাটেম্পটা নিই, যে জানুয়ারিতে অ্যাটেম্প নিই। এবং আল্লাহ রহমতে জানুয়ারিতে অ্যাটেম্প নেওয়ার পরে আমি আল্লাহ রহমতে ফার্স্ট অ্যাটেম্পটে পাস করে ফেলি। এই হচ্ছে আমার ইয়ে। মাসুম ভাই। থ্যাংক ইউ সো মাচ মাহবুব, খুব খুবই কনসাইজ কথা বলছো। ঠিক আছে, যেহেতু খুব কনসাইজ কথা বলছো, আমাকে আরো কিছু এক্সট্রাক্ট করতে হবে তোমার কাছ থেকে। জি হোয়াট ইজ দ্য ব্যালেন্স? আমরা যখন প্রিপারেশন নেই, তখন কখন আমরা টেক্সটে বেশি ঝাঁপায় পড়ি, যেমন তুমি বললা তুমি কয়েকটা কালরা অর মাগরাবি অর সামথিং লাইক দ্যাট এসব নোটস ফলো করছো, রাইট? আরেকটা জি ভাই। ব্যাপার হলো তুমি কোশ্চেন ব্যাংক ফলো করছো, যে কোশ্চেন আমরা বিভিন্ন কেস স্টাডি পাই, কেস সিনারিও পাই। হাউ টু স্টাডি, হাউ টু কম্পাইল দোজ স্টাফ? আমি কি একটার পর একটা করব, লাইক আগে টেক্সট পড়ে তারপরে কোশ্চেন করব, নাকি কোশ্চেন পড়ে তারপরে টেক্সট করব, নাকি কম্বাইন? মানে তোমার কাছে কি মনে হয়, এখন যদি তোমাকে 2 বছর পিছনে নেওয়া হয়, তুমি কি করবা? আমাকে যদি বলা হয়, তাহলে আমি সবচেয়ে যে জিনিসটা বলো, সেটা হচ্ছে রেট্রোগেট স্টাডিটা সবচেয়ে বেস্ট হয়, যেটা কোয়েশ্চেন টু বুক। লাইক আমি একটা কোয়েশ্চেনের ইয়ে পড়লাম, কোয়েশ্চেন একটা সিস্টেম পড়লাম, তখন আমি ওই সিস্টেম পুরোটা ওই বই থেকে আমি শেষ করে ফেলাম। এখন তো আপডেটেড যে বইটা সবচেয়ে ভালো, যেটা সেটা ইউসুফ আব্দুল আহমদ, এখানে সবকিছুই আছে, মানে একদম নিউ গাইডলাইন। সো দ্যাট এটার সাথে অনেকটাই মিলে যায়। তো এটা যখন আমি কোয়েশ্চেনটা পড়বো, তখন কোয়েশ্চেনটা শেষ করার পরে তখন আমি যখন মানে বইটা ধরবো, তখন আমার মোটামুটি একটা মনে থাকবে, মানে সবকিছু আর কি। এটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট ওয়ে। ওকে, পারফেক্ট। সো এই যখন এই রেট্রোগ্রেড স্টাডিতে মানুষ যাবে, হ্যাঁ, এখানে অ্যাগেন আরেকটা ব্যালেন্সের কোশ্চেন চলে আসে, জি যে রেট্রোগ্রেডটা কিরকম, যে সিস্টেম ওয়াইজ নাকি টপিক ওয়াইজ? তার মানে তুমি বলতে চাচ্ছ এটা তো মিক্সচারও হতে পারে, যে আমি হ্যাঁ একটা সিস্টেম পড়লাম, মিক্সচার, রাইট? মানে ব্যাপারটা এরকম না যে পুরো কোশ্চেন ব্যাংক শেষ করে তারপরে পুরো আমি বইটা পড়বো, এরকম না। লাইক এটা হতে জি, হবে একটা ফোকাস একটা সিস্টেমে, অথবা পার্টিকুলার কয়েকটা টপিকে, রাইট? পার্টিকুলার একটা টপিক। ওকে, 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 কমপ্লিটলি গট ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখন ওকে। যে এক্সপিরিয়েন্স শেয়ার করবে, তার নিজেকে নিয়ে অনেক ডাউট ছিল, কারণ তাকে আমি চিনি 2012 থেকে। অনেক ডাউট, পারবো কিনা, যেটা আমাদের থাকে, সবারই থাকে, তার একটু বেশি ছিল, আমি পারবো কিনা। একটু ডাউট ছিল, আবার একটু কনফিডেন্স ছিল, একটা মিক্সচার। সে হলো দীপন। তা আমরা এখন এই দীপনের কাছ থেকে শুনবো যে দীপন কি করে তার নিজের ডাউটটাকে ওভারকাম করলো, ডাউটটাকে কনফিডেন্সে কনভার্ট করলো, তারপরে পরীক্ষা দিল। দীপন, সিএমএসআর এর এক্সপিরিয়েন্স না, আমি তোমার ফ্রেশ এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছি। কখন তুমি প্রিপারেশন শুরু করলা, কিভাবে প্রিপারেশন নিলা, এবং কিভাবে পরীক্ষা দিলা? দীপন, শুনতে পাচ্ছ? দীপন কি এখানে আছে? দীপন, আমরা তোমাকে শুনতে পাচ্ছি জি না, তোমাকে মনে হয় জি আনমিউট ভাই, করতে হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, গো অ্যাহেড। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাসুম ভাইকে এবং আপনারা যারা উপস্থিত আছেন, এবং সালাউদ্দিন ভাইকে, বিশেষ অতিথি, ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আমি তো সিএমএস এর এক্সপিরিয়েন্স অতটা আসলে এখন বলবো না। 2012 থেকে ভাইকে চিনি এবং ভাইয়ের মাধ্যমে আসলে কিভাবে পড়তে হয় ওই ব্যাপারে আসি আর কি। ভাই প্রথমে মেডিকেল সায়েন্সে এসে কিছুই পড়া বুঝতাম না আসলে, মেন কথা। তো ভাই দীপন, একটু
আমি 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 একান্তই দুঃখিত, মানে আমি চাচ্ছি একটু ফোকাস হতে, কারণ আমাকে অনেকের কোশ্চেন নিতে হবে তো। আচ্ছা আচ্ছা সো একদম পার্টিকুলারলি এমআরসিএস টা আচ্ছা কিভাবে, ওকে সরি ভাই এমআরসিপি টা কিভাবে, মানে জি ভাই পার্টিকুলারলি এমআরসিপি টা কিভাবে প্রিপারেশন আচ্ছা নেবেন? আচ্ছা ওকে ভাই আমি মেনলি ফিফথ ইয়ার থেকে ডিসিশনটা নিই আসলে ফিফথ ইয়ারের ডিসিশন নিই যে প্রথমে আমার সিভিটা ইউএসএমএল এর দিকে আগে একটা ফোকাস ছিল যে আমি ইউএসএমএল এ দিব, কিন্তু পরে ভাবছি যে যে ইউএসএ তে যাইতে হবে এরকম একটা ভয় কাজ করছিল, পরে ইউএসএমএল থেকে একটু ডিটাচড হয়ে যায়। তারপরে আমি এমআরসিপি দেখি যে ইন্ডিয়াতে বা এরকম আশেপাশে জায়গা থেকে দেয়া যায়, এটা ভেবে আমি যে এমআরসিপি স্টার্ট করি আর কি ফিফথ ইয়ার থেকে। তো ফিফথ ইয়ারে আমি ফিলিপে কালরা নামে একটা বই ছিল, ওইটা প্রথমে ইয়া করি আর কি, তাও পুরাপুরি শেষ করতে পারি নাই। যতটুক দেখা যায় যে 60 থেকে 70% শেষ করছি, পুরোপুরি শেষ করা হয় না। এবং পরবর্তীতে আমি আহ, অনেকের কাছ থেকে জিজ্ঞেস করছি যে কিভাবে পড়তে হবে। তো তারা বলছে যে পাস মেডিসিন এরকম একটা কোশ্চেন ব্যাংক ছিল এবং পাস টেস্ট। তো আমি প্রথমে অফলাইন কালেক্ট করি, অফলাইন কালেক্ট করে ইন্টারনেটে যদিও এতটা পড়তে পারি নাই, ইন্টারনেটে গ্যাপে যতটুকু পারছি আর কি কোশ্চেন কোশ্চেন ব্যাংকটাই মেনলি পড়ার চেষ্টা করছি। কোশ্চেন ব্যাংকের কিন্তু তখন কিন্তু ওই বইটা পড়ি আমি খালেদে মাগরাবি বা এগুলো এইসব বই পড়ার ইয়ে পড়তে পারি নাই। তারপরে পরবর্তীতে যখন ইউসুফ আব্দুল্লাহ একটা হামাদ একটা বই আসে, এটা ঠিক ইন্টারনেট শেষ পর্যায়ে আমি এই বইটা দেখি, এটা আমার ভালো লাগছে, ওই বইটা পড়ে তখন আমি অফলাইনের পাশাপাশি অফলাইন কোশ্চেনের পাশাপাশি এবং খালেদের সরি ইউসুফ আব্দুল্লাহ হামাদের বইটা পড়ি। তারপরে আহ, তারপরে আমি দেখতেছি যে আমার এমআরসিপির জন্য টাকা দরকার 70,000। তখন ইন্টারনেট শেষে গিয়ে ইন্টারনেট শেষে তো তারপরে আমি ক্লিনিক ডিউটি করি, ক্লিনিক ডিউটির পাশাপাশি আমি এমআরসিপি প্রিপারেশনটা নিই। প্রথমে আমি যেটা করি যে পাস টেস্টের একটা অনলাইন কোশ্চেন ব্যাংক ছিল, পাস টেস্টের অনলাইন কোশ্চেন ব্যাংক কিনি। ওইখানে দেখছি কোশ্চেন ব্যাংকটা অনেক হার্ড লাগছিল প্রথমে, তখন আমি ভয় কোশ্চেনের এত স্কোর করতে পারতাম না। কিন্তু পরবর্তীতে দেখি যে একটু বেসিক নলেজের গ্যাপ ছিল, তো তখন আমি একটু বেসিক নলেজ ক্লিয়ার করার জন্য অন্যান্য বইয়ের সহায়তা নিই, যেমন গোলজান বা এইসব বইয়ের প্যাথোফিজিওলজির যেসব বই আছে এগুলো একটু মানে আগে থেকে একটু স্টার্ট করার চেষ্টা করি আর কি, অ্যানাটমি ফিজিওলজি এগুলো থেকে। তারপর আস্তে আস্তে দেখি যে পাস টেস্টের স্কোর ভালো আসতে থাকে। তখন আমি পাস টেস্টের এটা অনলাইন ছিল কোশ্চেন ব্যাংকটা, পাস টেস্ট পুরোপুরি শেষ করি। শেষ করার পরে তারপরে দেখছি যে পাস মেডিসিন, অনেকে বলতেছে পাস মেডিসিনও পড়া দরকার। তখন আমি পাস মেডিসিন কিনি। এখন পাস মেডিসিন কেনার পরে আমি প্রথমে পরীক্ষার আমি দিতে চাইছিলাম যে মে ডায়েটের পরীক্ষাটা দিতে চাইছিলাম, এবং পাস মেডিসিন কেনার পরে আমি পাস মেডিসিন যখন একবার শেষ করি বা একবার শেষ করার পরে যখন মে ডায়েটের পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় করোনার কারণে, তখন আমি পাস মেডিসিন দেখি যে আরো আরো একবার শেষ করা যাবে। তখন আমি 2বার শেষ করে একবার রিভাইজ দিই, এবং এটা সেপ্টেম্বর, তখন সেপ্টেম্বর ডায়েটে নিয়ে নেয় তারা, মেয়ের ডায়েটটা সেপ্টেম্বর ডায়েটে নিয়ে নেয়। আমি এরপরে সেপ্টেম্বর ডায়েটে অ্যাপিয়ার করি এবং ফার্স্ট অ্যাটেম্পটে আশা করি যে পাশ করে যাই আর কি। এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ দীপন, খুব কনসাইজলি তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করলা। কিন্তু স্টিল আমার কাছে মনে হচ্ছে আমি যেন কি পাচ্ছি না, কি শুনতেছি না, কি যেন আরো শুনতে চাচ্ছি, যে আরো মানে ম্যাটেরিয়াল গুলো কিভাবে পড়তে হয়। তাই এই জন্য আমরা আরেকজনের এক্সপিরিয়েন্স শুনি, কেমন? সালাউদ্দিন ভাই, আপনাকে আহ্বান জানাচ্ছি। আমাদের যে ম্যাটেরিয়াল গুলো আছে, এই ম্যাটেরিয়াল গুলো সম্পর্কে আপনি কিছু বলবেন, আপনি যখন আপনার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন তখন। এক্সাম ম্যাটেরিয়াল এগুলো কিভাবে আমরা ইউজ করব, কোনটার ইম্পর্টেন্স কি, কোনটা কতটুকু ইফেক্টিভ রিয়েল এক্সাম প্রিপারেশনে, এই জিনিসগুলোকে কভার করে যদি একটু ব্রিফলি বলতেন ভাইয়া। সালাউদ্দিন ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এরকম একটা আয়োজনের সাথে থাকার জন্য বা রাখার জন্য ধন্যবাদ। এক্সাম ম্যাটেরিয়াল আসলে মানে এমআরসিপির জন্য আমার এসেনশিয়াল হচ্ছে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কনফিডেন্টলি শেষ করা, এটা যেভাবেই হোক। হ্যাঁ,
সেটা সবাই বিগিনার হিসাবে পাস মেডিসিনটাকে চুজ করে। তবে আমি বলবো যে প্রিপারেশনটা তখনই কনফিডেন্ট হবে এবং খুব ভালো মানের হবে যখন এর সাথে সেকেন্ড একটা কোশ্চেন ব্যাংক যোগ হবে। পাস মেডিসিনের সাথে যদি আমরা সম্ভব হয় পাস টেস্ট অথবা ওয়ান এক্সাম, হোয়াট এভার ইট ইজ, মানে দুইটা কোশ্চেন ব্যাংক আমি প্রেফার করি। আর ম্যাটেরিয়ালের মধ্যে মানে কোশ্চেন তো আমরা সলভ করলাম, বাট নোট টেকিং স্ট্র্যাটেজি কি বা কোথায় রাখবো, কিভাবে করব, এই বিষয়টা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল অনেক ভ্যারি করে। তবে একটা ইউনিভার্সাল মানে মোটামুটি একটা গাইডলাইন হিসাবে নেওয়া যায় যে কোনো একটা বই আমরা নিব, খালেদ আল মাগরাবি অথবা নোটস এন্ড নোটস। আমি যখন একটা কোশ্চেন পড়তেছি, ফর এক্সাম্পল পালমালজির একটা কোশ্চেন পড়তেছি, সেই টপিকটা যেখানে লেখা আছে ওই জায়গাটাতে আমি একটা জাস্ট একটা নোট রাখি যে এই জিনিসটা নোটে নাই অথবা নোটে আছে, আমি একটু হাইলাইট করলাম অথবা পাশে একটা ছোট্ট মার্ক রাখলাম যে এই কোশ্চেনটা বা এই টপিকটা এই পয়েন্টটা আমার লাগবে, এটা কোশ্চেনে আসছে। তাহলে যে কোনো একটা নোট রাখতে হবে সাথে, খুব দ্রুত নোটটাকে শেষ করতে হবে। এবং এটা আমি প্রেফার করি যে নোটস এন্ড নোটসটা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ না করে আপনি সিস্টেম ওয়াইজ আগান। ফার্স্ট হচ্ছে যে পালমোনোলজি আমি ধরলাম, শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট একবার রিডিং করি যে কি কি আছে এটার মধ্যে। বা আমি এই প্রথম পার্টটা, যেটা প্রথমবার যখন আমি নোটটা পড়বো তখন আমার উদ্দেশ্য হবে একটাই, সেটা হচ্ছে যে কোন টপিকটা কোথায় আছে এটা যাতে আমি একটু খুব দ্রুত বের করতে পারি। সার্কোইডোসিস থেকে যদি একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা নোটস এন্ড নোটসে কোথায় আছে, খালেদ আল মাগরাবিতে কোথায় আছে, এতটুকু জানলে আমি বলবো যে আমার ফার্স্ট পড়াটা সাকসেসফুল। এরপরে যখন আমি কোশ্চেন ব্যাংকটা খুলবো, কোশ্চেন ব্যাংকটা পালমোনোলজির ওই কোশ্চেনগুলোকে সলভ করবো, সলভ করার পরে ওই কোশ্চেনের মধ্যে যদি নতুন কিছু নেওয়ার থাকে, ইনপুট থাকে, সেটাকে একটু হাত ছোট্ট করে লিখে রাখলাম, অথবা যদি সেটা অলরেডি বইতে থাকে তাহলে আমি একটু হাইলাইট করে রাখলাম, দ্যাটস ইট। এরপরে ফাইনালি পরীক্ষার আগে যদি আমি ওই নোটটাকে আরেকবার জাস্ট কুইক রিভিশন করতে পারি, এটা মানে এক্সট্রিমলি ফাইন। এই টোটাল প্যাকেজটাতে আমার এভারেজ আমি যদি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা দিতে পারি, এভারেজ একজন স্টুডেন্টের জন্য আমার মনে হয় যে 5 থেকে 6 মাস মোর দ্যান এনাফ টাইম। 3 থেকে 4 মাস হচ্ছে একটু যদি আমরা হার্ড লেবারাস হই, কনসিস্টেন্সি ধরে রাখি, কোনো ডিফোকাসিং না হই। আর যদি আমরা একটু ডিফোকাসিং থাকে, আমার জব রিলেটেড ব্যস্ততা আছে, আমার ফ্যামিলি কেন্দ্রিক ব্যস্ততা আছে, সবকিছু মিলে আমরা যদি 5 থেকে 6 মাস ধরি, এটা গুড এনাফ টাইম এই স্ট্র্যাটেজিতে। আচ্ছা, ঠিক আছে সালাউদ্দিন ভাই, খুব কনসাসলি আপনার এক্সপেরিয়েন্সটা শুনলাম। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো একটু পরে, কেমন? ওকে, সো এখন সৌমিত্রের কাছে আমি আবার যেতে যাচ্ছি। সৌমিত্র, জি ভাই, শুনতেছি। তুমি একটু আমাদেরকে বলো যে তুমি কিভাবে এই কোশ্চেন ম্যাটেরিয়াল গুলোকে ইউজ করলা, কোশ্চেন ব্যাংকটাকে কিভাবে ইউজ করলা, কোন কোশ্চেন ব্যাংকটাকে তোমার কাছে প্রেফারেবল মনে হচ্ছে? কোয়েশ্চেন ম্যাটেরিয়াল ইউজ করার ক্ষেত্রে আপনি প্রথমে, আমরা যেটা সালাউদ্দিন ভাই বলছিলেন যে পাস মেডিসিন দিয়ে স্টার্ট করা উচিত। আপনি পাস মেডিসিন দিয়ে ইনিশিয়ালি স্টার্ট করে একবার আমরা সিস্টেম ওয়াইজ ওই পাস মেডিসিন গুলো শেষ করার একটা চেষ্টা। মোটামুটি যখন পাস মেডিসিন শেষ হয়ে যাবে, যদি সম্পূর্ণ শেষ না করতে পারেনও প্রথমবার, তখন আপনি সাথে সেকেন্ড কোয়েশ্চেন ব্যাংক যেটা পাস টেস্ট অর অন এক্সাম, প্রেফারেবলি পাস টেস্ট আমি প্রেফার করি। কারণ হচ্ছে পাস টেস্টে কোয়েশ্চনটা একটু কঠিন পাস মেডিসিন থেকে। এখানে আপনার প্রিভিয়াস যে আপনি যে পাস মেডিসিন থেকে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন, ওইটাকে আপনি আবার একটু আপনার সুবিধা হবে, আপনার নিজের একটু আবার ঝাড়ায় নিতে ভালো করে। সো এটা হচ্ছে একটা। আর যখন আপনি এখন আসেন পাস টেস্টে, অনেক কোয়েশ্চন আছে, প্রায় 5000-এর উপর কোয়েশ্চন আছে। তো আপনি কিভাবে এই 5000 কোয়েশ্চন তো পড়া অনেকটা আসলে কঠিন, যেহেতু আপনি এর আগে পাস মেডিসিনের কোয়েশ্চন পড়ে যাবেন প্রায় 3000-এর উপরে। তো এই ক্ষেত্রে আপনার অ্যাপ্রোচ থাকবে যে আপনি আগে ইম্পর্টেন্ট সিস্টেম গুলো আগে পড়বেন, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নিউরোলজি, এগুলো আপনি আগে শেষ করার একবার চেষ্টা করবেন। যখনই আপনি একবার শেষ করার পৌঁছে যাবেন কাছাকাছি ইম্পর্টেন্ট সিস্টেম, তখন আপনি আপনার এক্সাম ডিউরেশনের দিকে তাকাবেন যে আপনার এক্সাম ডেট কবে এবং ওর আগে কতদিন বাকি আছে। তো এরপরে আপনার বাকি প্ল্যান হবে ওই এক্সাম ডেট থেকে আপনার যতদিন বাকি ওই অনুযায়ী বাকি প্ল্যান। তো এতটুকুই। আর সাথে অবশ্যই আরেকটা জিনিস অ্যাড করে নিচ্ছি, ওটা হচ্ছে আপনার পাস পেপার অবশ্যই পড়তে হবে। পাস পেপার গুলো আপনি পরীক্ষার 2 মাস বা 1 মাস যতদিন আগেই পারেন একবার পড়ে নিতে হবে। মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রিকল পুরাটা থাকে না, 100 কোয়েশ্চেন থাকে, ওগুলো একবার একটু দেখে নিলে আপনার কনফিডেন্স পাবেন। আর এর সাথে যদি আপনি পরীক্ষার আগে মক দিতে পারেন, যে কোনো জায়গায় হোক বা যেভাবে হোক, এটা আপনার কনফিডেন্স লেভেলটা অনেক কিছু বাড়ায় দেবে। এতটুকু ভাই। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ সৌমিত্র। দীপনের কাছে আমি একটা কোশ্চেন করতে যাচ্ছি। দীপন, তুমি কি মনে করো কখন থেকে, যদি এখানে কোনো মেডিকেল স্টুডেন্ট থেকে থাকে অর এনিওয়ান ইন্টারেস্টেড,
কখন থেকে একটা মানুষের এমআরসিপি প্রিপারেশন নেওয়া উচিত? আমি তো মানে একটা ভেগ অ্যান্সার দেওয়া যায়, আমি নিজেই বুঝতেছি যে যখন ডিসিশন নিবে এমআরসিপি দিবে তখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। কিন্তু কোনো মেডিকেল স্টুডেন্ট যদি চিন্তা করে, কোন একটা মেডিকেল স্টুডেন্ট তার যদি একটা জি। প্ল্যান থাকে যে সে এমআরসিপি দিবে, কখন জি। থেকে তার এইটার জন্য আর কি একটু একটু করে আগানো উচিত, অর্থাৎ ফোকাস এমআরসিপি স্পেসিফিক কাজ শুরু করা উচিত বলে তুমি মনে করো? জি ভাই, আমি ভাই মনে করি যে 4th ইয়ার বা 5th ইয়ার থেকে হলে সবচেয়ে বেস্ট হয় আর কি। 4th ইয়ারে যদিও তার অনেক বেসিক কনসেপ্ট ক্লিয়ার নাও থাকতে পারে, যেমন 4th ইয়ারে যদিও সম্ভবত প্যাথোলজি, তারপরে মাইক্রোবায়োলজি এগুলা মাত্র স্টার্টিং মনে হয় শুরু হয় আর কি পড়াশোনা। মানে এগুলা থেকেও তো আপনার ইয়াতে কোশ্চেন গুলা আসে, এই যে এমআরসিপি রিলেটেড কোশ্চেন আসে। ওই সময় আপনার যদি বেসিক নলেজ ক্লিয়ার থাকে তাহলে আপনার এমআরসিপির অনেক অনেক ধরনের, যেমন মাইক্রোবায়োলজি কোশ্চেন থাকে, তারপর হচ্ছে ইমিউনোলজি কোশ্চেন থাকে, ওইখান থেকে আপনার কিছুটা হলেও আপনার আগায় থাকতে পারবেন 4th ইয়ারে। যদি আর 5th ইয়ারে থেকে 5th ইয়ার থেকে শুরু করলে সবচেয়ে বেস্ট আমি মনে করি। কারণ ওকে, বেস্ট হচ্ছে এই কারণে যে আপনার এর আগে আপনি 1st ইয়ার বা 4th ইয়ার পর্যন্ত আপনি বেসিক নলেজ ক্লিয়ার করাটা আমি জরুরি মনে করি। আর 5th ইয়ারে আপনি যে কোনো একটা কোশ্চেন ব্যাংক বা আপনি ইয়ে করতে পারেন, অফলাইন কোশ্চেন ব্যাংক সলভ করা যেতে পারে আর কি। ওই সময় অনলাইন কোশ্চেন ব্যাংক হয়তো অনেকে নাও ইয়ে করতে পারে, কারণ অনলাইন কোশ্চেন ব্যাংক আমি মনে করি যে ইউজ করা উচিত পরীক্ষা দেওয়ার 6 থেকে 7 মাস আগে, কারণ ওই সময় আপডেটেড গাইডলাইন অনেক চেঞ্জ হয়। এই আপডেটেড গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা অনেক সময় মানে গাইডলাইন চেঞ্জ করে ফেলে। এটা এটা পরে প্রবলেমের মধ্যে পড়তে হয় আর কি। আর ইন্টার্নের সময় যেহেতু পড়া যায় না, তারপর আপনি কোশ্চেন ব্যাংক এবং রেট্রোগ্রেড স্টাডির মাধ্যমে, যেমন কোশ্চেন থেকে আপনি আপনার যে ইয়েটা ভালো লাগে, যেমন আমি ইউজ করছি নোটস এন্ড নোটস, ওইটা আপনি রেট্রোগ্রেড স্টাডির মাধ্যমে সলভ করতে পারেন অফলাইন থেকে। আর অনলাইন সলভ করতে হবে 5 থেকে 6 মাস মিনিমাম আগে, কারণ ওইটা আপডেটেড থাকে তো এই জন্য। ওকে, নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তুমি বলতেছো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 5th ইয়ার। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম একটা ছেলে 5th ইয়ার থেকে পড়া শুরু করলো, সে 5th ইয়ারে মেনটেন করলো, ইন্টার্নশিপেও সে কিছুটা মেনটেন করলো। আর সালাউদ্দিন ভাই যেটা বললেন যে ফোকাস স্টাডি যদি 6 মাস করা যায় তাহলে অবশ্যই পরীক্ষা দিয়ে দেওয়া সম্ভব, এবং ইন্টার্নের পরে 6 মাস সে ফোকাস স্টাডি করলো, দেন পরীক্ষা দিল, ভেরি পসিবল। কিন্তু এখানে আমার কোশ্চেন হলো যে অনেকের মনে একটা ডাউট যে আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কতটুকু দরকার যে একটা এমআরসিপি পরীক্ষা পাশ করার জন্য। এই জন্য ডক্টর মাহবুব, তোমাকে আমি একটা কোশ্চেন করতে চাই যে তুমি কি মনে করো যে ক্লিনিক্যাল ট্রেনিং অর্থাৎ আইএমও হিসেবে কোথাও জয়েন করা অথবা এফসিপিএস ট্রেনিং এ জয়েন করা, ইজ ইট ম্যান্ডেটরি টু পাস দিস এক্সাম? ডক্টর মাহবুব। Yes. জি ভাই, actually clinical training is not mandatory for MRCP part 1, part 2 or PCS. Actually যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে PCS এক্সামিনেশনে, ওইখানে আমাদের মেইনলি ক্লিনিক্যাল যে স্কিলটা দেখা হয়। তো ওই সময় যদি ক্লিনিক্যাল আমার সাইডটা যদি একটু ডেভেলপ না থাকে তখন ফেল করার চান্সটা খুব বেশি। এই জন্য PCS এক্সামিনেশনের ক্ষেত্রে তখন ক্লিনিক্যাল এক্সপোজারটা খুব বেশি দরকার হয়। তবে কোনো এক্সামের জন্যই ইয়ে হয় না, মানে কোনো প্রয়োজন হয় না যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে। ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমার কনসাইজ অ্যান্সারের জন্য। তার মানে কেউ যদি এরকম ব্যাড ফিলিং করেন যে আমি তো ক্লিনিক্যালি ওরিয়েন্টেড না, আমি ক্লিনিক্যাল অ্যাটাচমেন্টে অনেকদিন ধরে নেই, ঠিক আছে, সো এটা কি আমার এমআরসিপি প্রিপারেশনে এফেক্ট করবে কিনা? মাহবুবের কাছ থেকে যেটা শুনলাম, এমআরসিপি পার্ট 1 পার্ট 2 তে এফেক্ট করে না, ইউএসএমএল তে করে না, এমআরসিএস এ করে না, এই দুইটা আমি বলতে পারবো আমার দিক থেকে, ঠিক আছে। কারণ অ্যাকচুয়ালি যেটা মানে একাডেমিক এই পরীক্ষাগুলো শেষ করা, ইটস এ ডিফারেন্ট চ্যালেঞ্জ, কারণ আপনাকে অনেকগুলো ম্যাটেরিয়াল টাচ করতে হবে এবং আপনি পরীক্ষা দিতে পারবেন নাকি পারবেন না এটা ডিটারমিনেন্ট একটাই, যে আপনার প্রোগ্রেসটা কি ঠিক রেটে হচ্ছে কিনা, মানে যেভাবে প্রোগ্রেস করলে আপনি 6 মাস পরে পরীক্ষা দিবেন ওইভাবে কি আপনার প্রোগ্রেসটা হচ্ছে কিনা, আপনার পড়াশোনাটা কি ফোকাসড হচ্ছে কিনা, নাকি আপনি আননেসেসারিলি এক্সপান্ড করতেছেন, এবং আপনার প্রিপারেশনটা কি ইউনিফর্ম হচ্ছে কিনা, নাকি আপনি একটা সিস্টেমে খুব বেশি ওভার এমফাসিস করতেছেন আর একটা সিস্টেম টোটালি আনটাচড। সো এটা প্রপার একটা ম্যানেজমেন্ট দরকার। এটার জন্য আমি বলবো একটা স্টাডি গ্রুপ, অ্যাটলিস্ট এখানে আজকে যারা জয়েন করছেন প্লিজ মেক এ গ্রুপ, একটা স্টাডি গ্রুপ দরকার যেখানে কমিউনিকেশন করবেন, একজন আরেকজনকে ফলো করবেন যে হাউ ইউ আর প্রোগ্রেসিং, ওকে।
সো আর আমরা তো আছি। আচ্ছা, এখন সালাউদ্দিন ভাইয়ের কাছে কোশ্চেন, যে আমরা মানুষকে এত এমআরসিপি দিতে বলতেছি, এমআরসিপি কেন দেবো ভাই? হোয়াট আর দি স্কোপস অফ এমআরসিপি? আমি যদি এমআরসিপির স্কোপ জানি তাহলে আমার মনে হয় মোটিভেশনটা যাবে। যদি এরকম হয় সামথিং লাইক এমআরসিপি উইল চেঞ্জ মাই ক্যারিয়ার, এমআরসিপি উইল চেঞ্জ মাই একাডেমিক লাইফ অর মাই লাইফ চেঞ্জিং যদি কিছু একটা হয়, তাহলে আই থিঙ্ক নলেজের পাশাপাশি যদি এরকম কিছু একটা থাকে যে একাডেমিক ক্যারিয়ার চেঞ্জ হবে, একাডেমিক লাইফ চেঞ্জ হবে, তাহলে আমাদের মোটিভেশনটা অনেক বেশি। তো আপনাকে আমার একটা ফোকাস কোশ্চেন, হোয়াট আর দ্য স্কোপস অফ এমআরসিপি? সালাউদ্দিন ভাই। স্কোপস অফ এমআরসিপি, এটা এই প্রশ্নটা মানে দুইটা ডাইমেনশন থেকে মানে করা হয়ে থাকে। একটা ডাইমেনশন হচ্ছে যে আমার জব অপরচুনিটি কি, আর আরেকটা ডাইমেনশন হচ্ছে যে আমি আসলে মানে একটা ডিগ্রি তো মানুষ অর্জন করে বেসিক্যালি দুইটা রিজন। একটা হচ্ছে সে একটা স্কিল শিখছে, সেটা কি আসলে কমপ্লিট হয়েছে কিনা এটা জানার জন্য, আর একটা হচ্ছে তার একটা সোশ্যাল রিকগনিশন দরকার। তো আমরা যারা মেডিসিন প্র্যাকটিস করতে চাই বা মেডিসিনটাকে জানতে চাই, শিখতে চাই, এখানে দুইটা বিষয় আসবে। একটা হচ্ছে যে আমি আসলে ভালো মতো জানি কিনা, আর আরেকটা হচ্ছে যে আহ, মানুষ আমার এটাকে অ্যাকনলেজ করে কিনা। এখন ধরেন কারো এফসিপিএস হয় নাই বাট সে ক্লিনিক্যালি খুব এক্সপার্ট, তাহলে কিন্তু মানে তার যেহেতু সোশ্যাল রিকগনিশন নাই, সে কিন্তু তার অপশন গুলো একটু লিমিট হয়ে আসে। যেটা আমরা প্র্যাকটিক্যালি অনেক সময় দেখি যে আমাদের দেশে অনেক নন ডক্টর পার্সন যারা দীর্ঘদিন মেডিকেল প্রফেশনাল আশেপাশে থাকার কারণে, ফার্মাসিস্ট বলি বা স্যাকমো বলি, এদের কিন্তু অনেকেরই হাত বেশ ভালো এবং অনেক কিছু তারা ধরতে পারে, বুঝতে পারে, বাট তাদের যেহেতু রিকগনিশন নাই, তারা কিন্তু অনেক কিছু করতে পারে না। তো সেম প্রবলেম, এমআরসিপিটা হচ্ছে এখানে দুইটা বিষয়ে কাজ করে। একটা হচ্ছে যে আমি যে আসলে স্কিলটা শিখছি সেটা কি যথার্থ কিনা, এটা কি আমাকে একটা জাজ করে দিবে যেহেতু আমি একটা এস্টাবলিশ সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আরেকটা হচ্ছে যে আমাকে একটা অফিসিয়াল রিকগনিশন দিচ্ছে যে ইয়েস আই এম মেম্বার অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান, ওয়ান অফ দা মানে স্ট্রাকচার সিস্টেম ইন দা ওয়ার্ল্ড। আর আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা ডাইমেনশন থেকে এই প্রশ্নটা জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে যে জব অপরচুনিটি কিরকম। জব অপরচুনিটিটা বুঝতে হইলে আমি একটু ফ্ল্যাশব্যাক করবো যে আমাদের ইউকে সিস্টেমটা একটু বোঝার দরকার আছে। যদি সংক্ষেপে বলি, ইউকেতে যে কোনো একজন মেডিসিন স্পেশালিস্ট হওয়ার জন্য তাকে তিনটা ধাপ অতিক্রম করতে হয়। একটা হচ্ছে ফাউন্ডেশন ইয়ার, আর একটা হচ্ছে কোর ট্রেনিং, আর একটা হচ্ছে স্পেশালিটি ট্রেনিং। এই টার্মগুলোর সাথে আমরা খুব একটা পরিচিত না, আমি জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য বলতেছি। ফাউন্ডেশন ইয়ারটাকে জাস্ট ইকুইভ্যালেন্ট টু আওয়ার ইন্টার্নশিপ বলা যায়। যাদের আমরা যারা ইন্টার্নশিপ কমপ্লিট করছি তারা মোটামুটি ফাউন্ডেশন ইয়ার কমপ্লিট, যদিও এখানে কিছুটা গ্যাপ আছে, সেটা পেপার রিলেটেড গ্যাপ, কাজের কোনো গ্যাপ নাই। আর নেক্সট হচ্ছে যে কোর ট্রেনিং। কোর ট্রেনিংটা হচ্ছে যে মেডিসিন এবং মেডিসিন রিলেটেড যত সাবজেক্ট আছে, যত সাব স্পেশালিটি আছে, তাদেরকে একটা কোর ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়। এই কোর ট্রেনিংটা কাঠামোটা কি, কতটুকু জানতে হবে বা কোন কোন স্কিল আমাকে শিখতে হবে, সেটাই কিন্তু এমআরসিপি। তার মানে হচ্ছে আমি যদি এমআরসিপি কমপ্লিট করি তাহলে আমি কোর ট্রেনিং কমপ্লিট করে ফেলছি, এবং মেডিসিনের সাব স্পেশালিটিতে যাওয়ার জন্য মোটামুটি আমার বেসিক ফাউন্ডেশন ট্রেনিং হয়ে গেছে। আমি যে কোনো সাব স্পেশালিটিতে জয়েন করতে পারবো এক্সেপ্ট ইউকেসি। সেখানে কিছু স্পেশাল ব্রাঞ্চ আছে ইউকেতে, যেমন পেডিয়াট্রিক্স, যেমন মানে মাইক্রোবায়োলজি, এরকম কিছু ইমার্জেন্সি মেডিসিন, এরকম কিছু স্পেশাল ব্রাঞ্চ আছে যেগুলোর জন্য কোর ট্রেনিংটা এসেনশিয়াল না, তাদের আলাদা প্রোটোকল আছে। কিন্তু আদার যে ব্রাঞ্চ গুলা, নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি, তারপর হচ্ছে পালমোনোলজি, এই মেজর ব্রাঞ্চ গুলোর জন্য কিন্তু কোর ট্রেনিংটা এসেনশিয়াল। তা আমরা যদি এমআরসিপি কমপ্লিট করি তার মানে হচ্ছে ইউকে এর কাঠামোর মধ্যে আমি কোর ট্রেনিংটাকে কমপ্লিট করে ফেলছি। এবং ইউকে যেহেতু একটা সময়, আজকে বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, একটা সময় যেহেতু পুরো ওয়ার্ল্ডে একটা ডমিনেটিং সিভিলাইজেশন ছিল, তাদের সেই রিকগনিশনটা কিন্তু এখনো পর্যন্ত আছে, প্রভাবটা এখনো আছে। এই জন্য আমরা দেখি যে এমআরসিপি ডিগ্রিটাকে উপমহাদেশ তো বটেই, মিডল ইস্টের অলমোস্ট অল দা কান্ট্রি অ্যাকসেপ্ট করে, এবং তারা এটাকে স্পেশালিস্ট হিসেবেই কিন্তু ট্রিট করে। আমি আমার একেবারেই আমার রুমমেট ছিলেন, আমার ইয়ারমেট রুমমেট ছিলেন, তিনি ওমানে আছেন, ওর সাথে আমার রিসেন্টলি কথা হয়েছে। এমআরসিপি যদি কমপ্লিট করা থাকে তাদের জাস্ট একটা জবের জন্য জাস্ট একটা ফর্মাল ইন্টারভিউ দিতে হয়, কিন্তু সে তার যদি এমআরসিপি কমপ্লিট করা থাকে সে ডাইরেক্টলি কিন্তু স্পেশালিস্ট পদে আবেদন করতে পারে। এই তথ্যগুলাই কিছুটা ভেরিয়েবল, এই জন্য যে আপডেট হয়, অনেক কিছু তারা যোগ করে, অনেক কিছু বাদ দেয়, অনেক কিছু মডিফাই করে। এই জন্য আমরা এক্স্যাক্টলি
এই জিনিসটা বলাটা কঠিন হবে যে আমি অমুক দেশে কাজ করতে পারবো কিনা বা অমুক দেশে কাজ করলে এই পজিশনে করতে পারবো কিনা। বাট ওভারঅল আমরা একটা ধারণা নিতে পারি যে যদি আমার এমআরসিপি কমপ্লিট থাকে তার মানে হচ্ছে আমার মেডিসিন রিলেটেড বেসিক নলেজটা সাফিসিয়েন্ট এনাফ এবং আমি একজন স্পেশালিস্ট হিসেবে কাজ করার জন্য যথেষ্ট যোগ্য। এবং বাংলাদেশের কাঠামোয় তো আমরা জানি যে বিএমবিসি এটাকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হিসেবে কাউন্ট করে। অতএব এটা একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং ওয়ার্ল্ড রিকগনাইজ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। মানে ভেরি ফিউ কান্ট্রি যেমন ইউএসএ, তারপর হচ্ছে কানাডা, এদিকে অস্ট্রেলিয়া, এদের নিজস্ব একটা লাইসেন্সিং এক্সাম আছে, কাজে তাদের লাইসেন্সিং এক্সাম বাদ দিয়ে তারা তাদের পেশেন্টকে ট্রিট করার কোনো পারমিশন দেয় না। এই ধরনের কান্ট্রিগুলো ছাড়া অলমোস্ট বেশিরভাগ মিডল ইস্ট কান্ট্রি এবং এশিয়ান কান্ট্রিগুলো কিন্তু এমআরসিপি কে ডাইরেক্টলি রিকগনাইজ করে এবং তারা তাদের মেডিসিন স্পেশালিস্ট হিসেবেই তারা রিকগনাইজ করে এবং সেই অনুপাতেই তাদের জব অপরচুনিটিটা ওপেন টু অল, মানে যাদের এমআরসিপি ডিগ্রি আছে তাদের জন্য মোটামুটি ওপেন বলা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সালাউদ্দিন ভাই। আপনার প্রতি স্কোপ গুলো আমরা জানতে পারলাম যে হ্যাঁ এমআরসিপি অনেকগুলো এক্সপেকশন আছে স্কোপ নিয়ে কথা বলতে চলে। খুবই সুন্দর অ্যান্সার, অনেকের জন্য আই থিঙ্ক এটা একটা মোটিভেটিং, ইটস এ গুড ট্র্যাক। তো আমাদের ফোকাস হওয়া দরকার, আমাদের স্পেসিফিক গোল সেট করে তারপরে আগানো দরকার, আমি যেটা মনে করি। আশা করি আমার সাথে সবাই এই ব্যাপারে একমত হবেন। সালাউদ্দিন ভাইয়ের কাছে আমি সিকোয়েন্সিয়াল আরেকটা কোশ্চেন করতে চাই যে সবসময় আমরা যখন পোস্ট গ্রাজুয়েশনে প্রিপারেশন নেই আমার কাছে একটা ফিলিং হয় এরকম যে আমি তো জানি না, আমার নলেজ গ্যাপ আছে, সো পরীক্ষাটা আরো পরে দিই। আরেকটা ব্যাপার হলো যে আমি আগে জানি তারপরে পরীক্ষা দিব। আমার কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য ব্যালেন্স, যে আগে জানবো একদম পারফেক্ট হবো, কারণ সবসময় আমার কাছে ফিলিং হয় যে আমি প্রিপেয়ার না, আমার গ্যাপ আছে, কখন পরীক্ষা দেবো। কারণ আর আরেকটা ব্যাপার হলো মেডিসিন আমি কত দূর জানবো, কত দূর জানলে পরীক্ষা দেওয়া সম্ভব, রাইট? তো সবসময় এরকম একটা ইমব্যালেন্স ফিল হয় এবং এই ইমব্যালেন্সটা আমাদেরকে আমাদের কনফিডেন্সটা নষ্ট করে দেয় এবং আমরা পরীক্ষা প্রসিড করতে পারি না যে কখন আমি পরীক্ষা নিব। তাহলে এই যে আমার কাছে নিজের একটা ইনার ফিলিং যে আই এম নট প্রিপেয়ার্ড, বাট আমার একটা পরীক্ষা পাস করা দরকার। এখন আমি কি একদম কমপ্লিটলি নলেজের জাহাজ হব তারপরে ডিসাইড করব পরীক্ষা যাওয়ার ব্যাপারে, নাকি আমি পরীক্ষায় যাব আগে তারপরে ফেল করলে ফেল, মানে হোয়াট ইজ দ্য ব্যালেন্স? আমার কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য ব্যালেন্স বিটুইন দিস ইনার ফিলিং এন্ড রিয়েল এক্সাম অর পোস্ট গ্রাজুয়েশন? সালাউদ্দিন ভাই। এই প্রশ্নটা আসলে অনেক রিয়েল লাইফ থেকে নেওয়া, একেবারেই প্র্যাকটিক্যাল কেস সিনারিও। যে কোনো পরীক্ষার আগেই আমাদের এরকম একটা অনুভূতি হয় যে না, আমি কি আসলে যথেষ্ট প্রিপারেশন নিচ্ছি কিনা। আচ্ছা, এই প্রশ্নটাকে আমি তিনটা পয়েন্টে কথা বলবো। ফার্স্ট হচ্ছে যে আহ, আমরা যদি আমাদের নিজেদের লাইফের দিকে তাকাই, যে আমি এই মধ্যে মানে এমবিবিএস পাস করার সাথে সাথে যতগুলো এক্সাম দিচ্ছি ক্লাস 1 থেকে আজকে পর্যন্ত, কখনো কি আমার মনে হয়েছে যে ওকে ফাইন, কালকে আমার টার্ম ফাইনাল এক্সাম এবং আই এম ভেরি মাচ প্রিপেয়ার ফর ইট? এই অনুভূতিটা কিন্তু আমাদের লাইফে খুব কম সময় আসে, এক্সেপ্ট কিছু টু মাচ জিনিয়াস পিপল। আমরা যদি এভারেস্ট পিপলদের ধরি, এই ধরনের অনুভূতি আমাদের খুব কম সময় আসে যে ইয়েস আই এম ফুললি রেডি টু অ্যাপিয়ার ইন দ্য এক্সাম, অথবা আই এম ফুললি কনফিডেন্ট দ্যাট আই উইল অ্যাকসেপ্ট ইন দ্য এক্সাম। কাজেই মোটা দাগে একটা কথা বলে নেওয়া যায় যে স্টুডেন্টদের প্রিপারেশন আসলে কখনো কমপ্লিট হয় না। তবে একটা সার্টেন অ্যামাউন্ট না হইলে আমরা ঠিক একটা কনফিডেন্স ফিল করি না, একটা সেন্স আছে না যে এটা আমার পাস করা উচিত। এই জন্য এই অনুভূতিটাকে আমি ততক্ষণ পর্যন্ত খুব বেশি মূল্যায়ন করতে রাজি না যতক্ষণ পর্যন্ত না আমার মধ্যে একটা ব্যাড ফিলিং থাকে যে না, আসলে তো কিছুই পারি না বা একেবারেই আমার জানার লেভেলটা খুব লিমিটেড। মোটামুটি যদি আমার একটা কনফিডেন্স থাকে যে না, আমি মোটামুটি সবকিছু টাচ করছি, সবকিছু আমার মোটামুটি দেখা আছে, বাট একটু কনফিডেন্সের ঘাটতি আছে, ওকে ফাইন। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেক সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমরা যে কোনো একটা পড়াশোনা, যে কোনো একটা কাজের উদ্যমের কিন্তু একটা জোয়ার ভাটা থাকে, উদ্যমের একটা আপস এন্ড ডাউন থাকে। আমি যদি আজকে থেকে এমআরসিবি পড়া শুরু করি, আমি আমার ইয়ারমেট, আমার কলিগ, আমার সহকর্মী যারা আছে তাদের সবার কথা শুনে আমার কাছে মনে হইলো যে আমার এমআরসিবি দেওয়া উচিত এবং কাজ শুরু করলাম। ডেফিনেটলি আমার 2 সপ্তাহ বা কারো ব্যক্তির ভেদে কখনো কখনো সেটা 2-1 মাস পর্যন্ত কিন্তু এই উদ্যমটা থাকবে যে হ্যাঁ আমি পড়াশোনা করবো এবং আমি এটা পারবো। কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু মনে হয় যে না, এটা খুব টু মাচ ডিফিকাল্ট, মানে একটা ভাটা চলে আসে, উদ্যমের মধ্যে একটা পরন্ত ভাব চলে আসে। এই জন্য আপনি যত সময় দিবেন, যত সময় পাস হবে,
তত কিন্তু বিষয়টা আরো কঠিন হয়, সহজ হয় না। এবং বেশিরভাগ যারা এমআরসিপি কমপ্লিট করছে, আপনি যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স নেন, দেন পার্ট 2 দেওয়ার বেস্ট টাইম কখন, যারা অলরেডি দিয়ে ফেলছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন, বেশিরভাগই বলবে যে পার্ট 1 দেওয়ার উইদিন 1 or 2 ডায়েটের মধ্যে পার্ট 2টা দেওয়া উচিত। কারণ পার্ট 1 দেওয়ার মানে হচ্ছে আমি একটা ফুল সুইং এর মধ্যে আছি, এই জোয়ারের মধ্যেই যদি আমি একটা অ্যাকসেপ্টেবল প্রিপারেশন নিতে পারি, আমার উচিত হচ্ছে পার্ট 2 তে অ্যাপিয়ার করা। এবং থার্ড পয়েন্ট হচ্ছে যে এই যে আমার অনুভূতি, এই অনুভূতিটা কি আসলে সঠিক কিনা, এটা জাজ করার জন্য আমার কোনো না কোনো অবজেক্টিভ একটা মেথডে যাওয়া উচিত। সেটা হইতে পারে যে কোনো একটা ফর্মাল একটা মক টেস্টের মধ্যে দিয়ে আমি যাব একদম মেইন এক্সামের রেপ্লিকা হিসেবে, অথবা হইতে পারে আমি অনলাইনে কোনো একটা এক্সাম দিব। ফার্স্ট টেস্টে এরকম সিস্টেম আছে, আমরা যদি টাইম ম্যাচ করে একটা পরীক্ষা দিই রিয়েল পরীক্ষার মতো, তাহলে এরকম একটা পরীক্ষা দেওয়ার পরে আমি নিজেকে যাচাই করব বা রেজাল্ট দেখবো যে আমার নাম্বারটা কি আপ টু দা মার্ক কিনা। যদি আপ টু দা মার্ক না হয়, তাহলে কোন কোন সিস্টেম আমার দুর্বলতা আছে, স্পেসিফিক ওই সিস্টেমটাকে রেইনফোর্স করার জন্য আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ ব্যক্তি কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সিস্টেমের জন্য হয়তো ম্যাক্সিমাম 1 মাস দিতে পারি, 1 মান্থ টাইম নিতে পারি। নেওয়ার পরে সেই জায়গাটাকে রেইনফোর্স করে আবার আমার উচিত হচ্ছে 1 মাসের মধ্যে সেই এক্সামটাকে রিচেক করা, অর্থাৎ সেই মক টেস্ট অথবা অনলাইন এক্সামটাকে আরেকবার নেওয়া। তো এইভাবে যদি আমরা মানে একটা মক টেস্ট দেওয়া, দুর্বলতা গুলাকে আইডেন্টিফাই করে সেগুলোকে ফোকাস ওরিয়েন্টেড করে রেইনফোর্সমেন্ট নেওয়া, মানে যেটা যতটুকু পড়া দরকার সেটা পড়া, এবং ফার্দার আবার সেই পরীক্ষাটা দেওয়া। এইভাবে যদি আমরা মোটামুটি একটা 2-3 বার, আমার মনে হয় 2 বারই এনাফ টাইম হওয়া উচিত, 2 বার যদি আমরা এরকম একটা মক টেস্ট দিতে পারি আমার, এবং মার্কটা যদি আমার অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে থাকে, আমার দিয়ে দেওয়া উচিত। এখানে একটা কথা অনেক সময় আমাদের জানা থাকা উচিত, সেটা হচ্ছে যে পারফেকশন ইজ দ্য এনিমি অফ গুড। আমরা যদি কোনো একটা সাইডে টু মাচ পারফেক্ট হতে যাই, তাহলে কিন্তু আদার সাইডে আমরা উইক হওয়া শুরু করব। সেই উইক গুলা হচ্ছে যে আমরা যত সময় যাবে তত আমার আনুষঙ্গিক ব্যস্ততা বাড়বে, আমার পিয়ার প্রেশার বাড়তে থাকবে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে নিজের কনফিডেন্স আস্তে আস্তে লো হয়, যে এত টাইম যাচ্ছে কেন, এত টাইম লাগতেছে কেন, হচ্ছে না কেন। এই জন্য মানে টেক হোম মেসেজটা হচ্ছে যে যদি আপনি মনে করেন আপনার মোটামুটি কোর্স ম্যাটেরিয়াল গুলা একবার দেখা হয়েছে, যে কোনো একটা স্ট্যান্ডার্ডাইজ মক টেস্ট দেন, মক টেস্ট দিয়ে নিজের দুর্বলতা গুলাকে আইডেন্টিফাই করেন, সেই দুর্বলতা গুলা কাটানোর জন্য প্রয়োজনে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আবার কন্টেন্ট গুলাকে রিভিউ করেন, দেন অ্যাগেইন অ্যাপিয়ার ইট, বাট ফিনিশ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অনেক ইম্পর্টেন্ট একটা টপিক কভার হলো অ্যাকচুয়ালি, যে হোয়াট ইজ দ্য ব্যালেন্স। কারণ আমার কাছে মনে হয় এই যে দোটানা, এই যে নিজের কাছে ইনকমপ্লিট ফিল হওয়া, এটার জন্য ভয় পেয়ে সামনে না আগানো, আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বড় ব্যারিয়ার পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো কমপ্লিটের ব্যাপারে। ঠিক আছে, সো ভাইয়ের কাছে আরেকটা লাস্ট কোশ্চেন, আপনাকে অনেক অনেক কোশ্চেন জিজ্ঞেস করতেছি, আরেকটা লাস্ট কোশ্চেন করবো। যে অনেকেই মনে করে, যেমন দীপন একটু আগে বললো যে কখন শুরু করবে, দীপন বললো 5th ইয়ারে। তাহলে এখন যারা ওল্ড গ্রাজুয়েট আছেন, যাদের একটু ডিলে হয়ে গেছে এমআরসিপি নেওয়ার ডিসিশনের ব্যাপারে, অথবা সে অথবা অন্য কোনো জব অথবা অন্য কোনো ট্রেনিং অথবা অন্য কোনো ডিগ্রি করতে ব্যস্ত ছিল, এখন এই যে একটা ওল্ড গ্রাজুয়েট, একজন ওল্ড গ্রাজুয়েট, এখন তাকে নতুন করে পড়তে বসতে হবে, পরীক্ষা দিতে হবে, মক টেস্ট দিতে হবে, এটা নিয়ে তারা একটু ডাউন ফিল করে যে আমি তো ওল্ড গ্রাজুয়েট, আমার একটা গ্যাপ আছে, আমার হয়তোবা নলেজও গ্যাপ হয়ে গেছে, অথবা হয়তোবা আমি পরীক্ষার সাথে এখন অরিয়েন্টেড না, পরীক্ষার ম্যাটেরিয়ালস গুলোর সাথে অরিয়েন্টেড না, অর হয়তোবা আমি ক্লিনিক্যালি অরিয়েন্টেড না। সো বিং অ্যান ওল্ড গ্রাজুয়েট, ইজ ইট এ প্রবলেম অর পটেনশিয়াল? সালাউদ্দিন ভাই, আপনি একটু যদি, যারা ওল্ড গ্রাজুয়েট, যারা ডিসিশন নিতে একটু লেট করে ফেলছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, এই প্রশ্নটা একটু মানে যেভাবে সরলীকরণ করে বলা হয়, প্রবলেমটা আসলে এতটা সরল না। হিউম্যান ব্রেন তো সবসময় বাইনারি চিন্তা করে, ইয়েস অর নো, সে এই অ্যান্সার গুলো শুনতে খুব পছন্দ করে। কারণ এই ইয়েস অর নো শোনার জন্য তার খুব একটা মানে অ্যানালিটিক্যাল রিজনিং এর মধ্যে যেতে হয় না, ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে যেতে হয় না। আমি বরঞ্চ এই প্রশ্নটাকে এইভাবে বলি যে am I ready to adapt according to the change, according to the demand? আচ্ছা, এখানে ইয়াটা কি যে ওল্ড গ্রাজুয়েট যারা আছে তাদের সমস্যাগুলো কোথায়, মানে ইন কম্পারিজন টু ফ্রেশ গ্রাজুয়েট অথবা ইন কম্পারিজন ইন্টার্ন স্টুডেন্ট। প্রথম মানে ডাইমেনশন, প্রথম সমস্যা হচ্ছে যে এখানে অনেক জীবন
সামনে আগায় তত বেশি ব্যস্ততা কিন্তু বেড়ে যায়। কারো ফ্যামিলি যোগ হয়, কারো জব মানে ইকোনমিক ডিমান্ডটা বাড়তে থাকে, কোনো কোনো ক্ষেত্রে মানে ফাদার অথবা মাদার হওয়ার অভিজ্ঞতা হয়। অর্থাৎ ব্যস্ততা গুলা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। একেবারেই ফ্রেশ গ্রাজুয়েট যারা, তাদেরকে শুধুমাত্র নিজেদেরকে নিয়ে চিন্তা করার অনেক সুযোগ থাকে, অনেকেরই অনেক সুযোগ থাকে, কিন্তু যত সময় দেয় তত এই জিনিসগুলো বার্ডেন আস্তে আস্তে বাড়তে থাকে। এবং সেকেন্ড আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের যত বয়স যায় তত কিন্তু নিউ স্কিল একটা অ্যাকোয়ার করার অ্যাবিলিটি আস্তে আস্তে একটু কমে আসে। মনে হচ্ছে যে কোনো একটা কঠিন জিনিস আমি সহজে বুঝতে পারতেছি না, যে জিনিসটা ইয়াং থাকলে আমি খুব দ্রুত বুঝতে পারতাম, এখন এটা সেটা বুঝতে পারতেছি না। অথবা আমি সেটা জানি কিন্তু আগে যেটা 1-2 বার চর্চা করলে হয়ে যেত, এখন 5-6 বার নিতে হচ্ছে না। এটা একটা প্রবলেম থাকে নিউ স্কিল অ্যাকোয়ারের ক্ষেত্রে। আর এখানে পটেনশিয়ালটা কোথায়? ওল্ড গ্রাজুয়েটরা কি কোনো কোনো জায়গায় আগায় আছে? হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু তারা আসলেই আহ, সামনে আছে, এগিয়ে আছে। কোনটা? যদি সে প্র্যাকটিসিং একজন ফিজিশিয়ান হয় তাহলে অলরেডি সে অনেক কেস দেখে ফেলছে। যদি তার একটু চোখ কান খোলা থাকে, একটু একাডেমিক পরিবেশে থাকে, যারা ফ্রেশ গ্রাজুয়েট তারা হয়তো সার্কুলেশন শুধু মুখস্থই করে যাবে যে এই ফিচার গুলো থাকলে আমরা সার্কুলেশন চিন্তা করবো। বাট যারা ওল্ড গ্রাজুয়েট এবং মোটামুটি একটা একাডেমিক কাছে ছিল অথবা একটু চেম্বার প্র্যাকটিস করছে, তারা কিন্তু অনেকেই এই প্যাশন গুলোকে রিয়েল লাইফে দেখছে। কাজেই তার জন্য কিন্তু মেমোরাইজেশনের বার্ডেনটা একটু কমে যায়। আর সেকেন্ড হচ্ছে যে এটা অনেকে প্রবলেম হিসাবে দেখবে, অনেকে পটেনশিয়াল হিসেবে দেখবে। সেটা হচ্ছে যে যারা ওল্ড গ্রাজুয়েট তারা একটা পর্যায়ে কিন্তু একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, যে সময় তো অনেক হয়ে গেল, এখনো তো কিছুই হলো না, কোনো একটা কোর্সে নাই অথবা কোনো একটা ডিগ্রি এখনো হয় নাই, রুমমেট ইয়ারমেট সবাই পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে অথবা করে ফেলতেছে, জীবনের একটা পর্যায়ে চলে যাচ্ছে। এই যে একটা ফিলিং, এই ফিলিংটা এটা আইদার আমি পজিটিভলি কাজে লাগাইতে পারি যে ওকে লেটস গিভ আপ, এটা কিছুই করার নাই, আমি পিছিয়ে গেছি এবং এভাবেই থাকতে হবে। অথবা এটাকে আপনি একটা পজিটিভ রেইনফোর্সমেন্ট হিসেবে নিতে পারেন। সেটা হচ্ছে যে যেহেতু আমার কিছু নেই অতএব আমাকে করতেই হবে, আমাকে এই মুহূর্ত থেকে যদি আমি না করি আমি আমার এক্সিস্টেন্সই ফিনিশ হয়ে যাচ্ছে, কাজে এটা হতে দেওয়া যাবে না। এটা যদি আমরা একটা পজিটিভ রেইনফোর্সমেন্ট হিসেবে নেই তাহলে অবশ্যই ওল্ড গ্রাজুয়েটরা এই ফিলিংসটার মধ্যে দিয়ে বেশি গেছে। ওকে, আমার টেক হোম মেসেজটা হচ্ছে যারা ওল্ড গ্রাজুয়েট তাদের জন্য, যদি তারা সত্যিকার অর্থেই এমআরসিপি দিতে চায়, তাদের জন্য আমার টেক হোম মেসেজ হবে যে ইয়াং গ্রাজুয়েটদের যেহেতু এক দৌড়ে অনেক দূর যাওয়ার সামর্থ্য থাকে, ক্যাপাবিলিটি থাকে, উসাইন বোল্ট এক দৌড় দিলে যেরকম 100 মিটার 10 সেকেন্ডের মধ্যে পার হয়ে যেতে পারে, ওল্ড গ্রাজুয়েট এটা পারবে না, এটা নর্মাল ফিজিওলজি। তাদের মধ্যে তাদের টোটাল এই কোর্স প্ল্যানের মধ্যে একটু আপস এন্ড ডাউন বেশি হবে। এই জন্য তাদের জন্য আমি বলবো যে অবশ্যই একটা মেন্টর থাকা উচিত অথবা একটা গ্রুপ থাকা উচিত, এখানে সে কন্টিনিউয়াসলি আপডেটেড থাকবে। এটা খুব লিমিটেড গ্রুপ হতে পারে অথবা সে যে কোনো একজন মেন্টরের আন্ডারে এটা করতে পারে। এটা তার জন্য অনেকটা এসেনশিয়াল একটা কম্পোনেন্ট। আর সেকেন্ড হচ্ছে যে কথাটা আমি সবসময় নিজেকে অনেক সময় আমি নিজেও একটা ওল্ড গ্রাজুয়েট মানে এমআরসিপি লাইনে, সেই হিসাবে আমি সবসময় নিজেকে যেভাবে একটু মোটিভেটেড রাখার চেষ্টা করতাম সেটা হচ্ছে যে যারা ওল্ড গ্রাজুয়েট তাদের কিন্তু অনেকগুলা স্কোপ লিমিট হয়ে যায়। একজন ইয়াং গ্রাজুয়েট যখন একটা জবে যখন অ্যাপ্লাই করে এবং সেখানে যদি অ্যাপ্লিকেন্ট অনেক বেশি থাকে, স্বাভাবিকভাবেই যারা ভাইবা নেন, যারা এই ইন্টারভিউ গুলো কন্ডাক্ট করেন, তারা চান যেন একটু ইয়াং মানুষজন আসে। কাজেই ওল্ড গ্রাজুয়েটটা কিন্তু এই দিক থেকে একটু পিছিয়ে যায়। তো এই জায়গাটাতে আমি সবসময় যে জিনিসটাকে ফিল করতাম সেটা হচ্ছে যে ডোরস আর ওপেন অনলি হোয়েন ইউ আর ক্লোজ এনাফ। আপনি যত সামনে যাবেন তত কিন্তু রাস্তাগুলো ওপেন হবে। আমরা সবসময় একটা এস্টাবলিশ রাস্তার উপর দিয়ে যেতে চাই, ইটস গুড, এটা কমপ্লিটলি নর্মাল ফিলোসফি, কমপ্লিটলি নর্মাল ফেনোমেনন। কিন্তু যদি কোনো কারণে রাস্তাগুলো একটু অস্পষ্ট হয় যে আমি ইউকে তে যাইতে পারবো কি পারবো না, আমি কি জব পাবো কি পাবো না, এটা একটা প্রবলেম। এই জায়গাটাতে আমাদেরকে মাথায় রাখতে হবে, যত আমরা সামনে আগাবো, যত আমরা মানে একটু সাহস করে এক্সামটা দিব, দেখবো যে আমাদের জন্য ফার্দার রাস্তাগুলো আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে। এবং ফার্স্ট ডোর ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। যদি আমরা কোন রকম সাহস করে প্রথম দরজাটা ভাঙতে পারি, প্রথম দরজাটা খুলতে পারি, দেখবেন যে পরবর্তী দরজাগুলো আপনার কনফিডেন্সটাই অন্যরকম লেভেলে চলে যাবে। এই জন্য বিং ওল্ড গ্রাজুয়েট ইজ নট এ প্রবলেম অ্যাকচুয়ালি, জাস্ট ইউ হ্যাভ টু মানে অ্যাডাপ্ট ইউরসেলফ টু দ্য অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড। আই থিঙ্ক আমার মনে হয় যে যদি জাস্ট একটু কনফিডেন্স সহকারে আমরা প্রথম স্টেপটা নিতে পারি, দ্যাট উইল বি এ পায়োনিয়ার। এটাই আমাদের জন্য ফার্দার স্টেপগুলো নেওয়ার জন্য অনেক বেশি সহজ করে দিবে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ সালাউদ্দিন ভাই। যারা আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন তারা বুঝতেই পারতেছেন যে সালাউদ্দিন ভাই
মানে সালাউদ্দিন ভাইয়ের মেন্টরশিপ কেন খুব ইফেক্টিভ হয়েছে আমার 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 প্রতি, ঠিক আছে? বুঝতেই পারতেছেন ব্যাপারটা। তো যাই হোক, আশা করি সবাই এই টেক হোম মেসেজ গুলো নিয়ে আজকের এই মিটিং ত্যাগ করবেন এবং পুরো উদ্যমে কাজ শুরু করবেন। মিটিং শেষ হয় নাই, জাস্ট বললাম আর কি, যে সবাই টেক হোম মেসেজ গুলো একটু মনে রাখবেন এবং অবশ্যই আমরা আমাদের এই ভিডিওটাকে আপলোড দিব, ফিউচারে মোটিভেশনের দরকার হলে অবশ্যই এটা করবেন। তো এখন আমরা আমাদের মিটিং এর সেকেন্ড পোর্শনে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের এই গেস্ট, তাদের একটা আলাদা পরিচয় আছে। সেই পরিচয় হলো তারা সবাই একত্রে একটা এমআরসিপি প্ল্যাটফর্ম খুলতে যাচ্ছে। তারা এমআরসিপি প্রিপারেশনের একটা প্ল্যাটফর্ম খুলতে যাচ্ছে নতুন। আমরা বললাম যে একটু আগে যে এআইসিএমএস এরকম পোস্ট গ্রাজুয়েশন উইং আছে, সেখানে ক্লাস নেওয়া হয় স্টুডেন্টদের। এআইসিএমএস এর সবচেয়ে বড় ক্রেডিট যেটা, সেটা খুব লিমিটেড কস্ট এবং ট্রান্সপারেন্সি। আপনাকে কোনো ফেক কথাবার্তা, মিথ্যা কমিটমেন্ট এসব করা হবে না। এটা আমাদের আর কি গোল। জানি না কতটুকু আমরা ভালো ইয়া করতে পারছি পর্যন্ত। এমআরসিপি হলো আমাদের একটা নিউ উইং। এতদিন পর্যন্ত আমরা যেটা নিয়ে কাজ করতাম সেটা হলো শুধুমাত্র ইউএসএমএলই এবং বেসিক মেডিকেল সায়েন্স। তো এমআরসিপি আমাদের এখন একটা নিউ উইং। এই নিউ উইং এ লেকচারার অনেক এবং মেন্টর অনেক। আমি বলবো মেন্টর, কারণ পোস্ট গ্রাজুয়েশন এক্সামে যেটা হয়, আপনাকে একদম ধরে ধরে পড়ায় দিবে, এটা চেয়ে বেশি দরকার আপনাকে গাইড করবে, যে এভাবে পড়ো, ওইভাবে পড়ো, এই দিনের মধ্যে এটা শেষ করো। ব্যাপারটা এরকম। তা এখানে সালাউদ্দিন ভাই, দীপন, সৌমিত্র, মাহবুব এবং আজিজ, তারা একত্রে একটা এমআরসিপি প্রোগ্রাম খুলতে যাচ্ছে। এই প্রোগ্রামের একটা ক্রাইটেরিয়া হলো, আমার কাছে যে কারণে প্রোগ্রামটা, তাদের অ্যাপ্রোচটা, তাদের ডিসিশনটা, তাদের প্ল্যানটা ভালো লাগছে, সেটা হলো মাল্টিপল মেন্টর। মাল্টিপল মেন্টর হওয়ার সুবিধাটা কোথায়? মাল্টিপল মেন্টর হওয়ার সুবিধা যেটা, যে দেখেন আপনি অনেক সময় আমি নিজেও ইউএসএমএল কোচিং প্রোভাইড করি। তো যেখানে দেখা যায় যে আমি ওভারওয়েলম ফিল করি, লাইক 30 স্টুডেন্টস, 40 স্টুডেন্টস, এরকম যখন 30, 40, 50 স্টুডেন্ট হয়ে যায়, তখন আমি ইন্ডিভিজুয়ালি মনিটর করাটা একটু কঠিন হয়ে যায়। তা তাদের এই অ্যাপ্রোচটা আমার কাছে ভালো লাগছে, যে আমি জিজ্ঞেস করলাম, এত মানুষ দিয়ে কি করতে চাও তোমরা আসলে? তা ওরা বলতেছে যে আমরা ইন্ডিভিজুয়ালি গাইড করতে পারবো মানুষকে, কারণ আমরা ভাগ করে নিব, যে একজন মেন্টরের পক্ষে 10 জন স্টুডেন্টকে ফলো আপ করাটা অ্যাকচুয়ালি ইটস নট এ বিগ ডিল, ঠিক আছে? সো তাদের এই কনসেপ্ট আমার কাছে ভালো লাগছে, যে মাল্টিপল মেন্টর, এটা একটু ডিফারেন্ট ফ্লেভার। কারণ আমি সবসময় দেখতাম যে সব প্রোগ্রামে একজন টিচার থাকে, একজনই হত্যা করতে, একজনই মেন্টর, উনি সবকিছু করতেছে। বাট এটা একটা বিগ 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 অপরচুনিটি। আরেকটা ব্যাপার হলো যে আমাদের একটা ব্যাকআপ প্ল্যান আছে। আপনার মনে হচ্ছে যে ওই মেন্টরের কাছ থেকে আমি ভালো বেটার হেল্প পাচ্ছি না, সার্ভিস পাচ্ছি না, ইউ ক্যান চেঞ্জ ইউর মেন্টর, রাইট? মানে কাজগুলো ভাগ করে আমরা একটা বেটার টিম বিল্ড আপ করতে চাই, যেই বেটার টিমটা সামনে আগাবে একটা লক্ষ্য নিয়ে, এবং সেখানে আমরা সবাই সাকসেসফুল হব, সাকসেসের দেখবো যে একটা টিম অ্যাপ্রোচ কিভাবে কাজ করে। আমি সবসময় একটা কথা বলি যে আমরা বাঙালি একসাথে সব কাজ করি। আমরা একসাথে পিকনিকে যাই, আমরা একসাথে খেলি, আমরা সবকিছু একসাথে করতে পারি, শুধু একটা কাজ একসাথে করি না, সেটা হলো আমাদের পোস্ট গ্রাজুয়েশন, মানে সেটা আমাদের পড়াশোনা। অর্থাৎ স্বপ্ন দেখা উচিত একসাথে, সেই ড্রিমটা পার্সু করা উচিত একসাথে। তা ইউজুয়ালি এআইসিএমএস এর যে প্রোগ্রাম গুলো হয়, সেটা ইউএসএমএল হোক আর এমআরসিপি হোক, যেটা দেখা যায় এটা একটা এট সাম পয়েন্ট এটা একটা ফ্যামিলি হয়ে যায়, ঠিক আছে? মানে আমি খালি চিন্তা করি যে আচ্ছা, এখানে যে মানুষগুলো আসতেছে তাদেরকে আমি পড়ানো ছাড়া, আমি তাকে পড়াই দিচ্ছি, এটা ছাড়া তার আর কি বেনিফিট পাচ্ছে? আমার কাছে মনে হয় যে একটা গ্রুপ পেয়ে গেল, কারণ স্টাডি গ্রুপ পাওয়া, তারপর একটা স্টাডি পার্টনার পাওয়া, ইটস ভেরি হার্ড, যে আমি কার সাথে পড়বো, কিভাবে পড়বো। তো যখন এটা একটা বিগ, এবং এই গ্রুপটা যত বড় হবে, সেখান থেকে মানুষগুলো ডিস্ট্রাক্টেড হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়, কারণ অনেক মানুষ, কেউ না কেউ অ্যাক্টিভ থাকবেই। সো 30 পিপল নিয়ে যদি একটা গ্রুপ হয়, দেখা যাচ্ছে 5 জন ইনঅ্যাক্টিভ হলো, 25 অ্যাক্টিভ, 10 জন ইনঅ্যাক্টিভ হলো, 20 জন অ্যাক্টিভ, ঠিক আছে? সো অনেক অপরচুনিটি থাকে সেখানে কামব্যাক করার, রেজিলিয়েন্ট হওয়ার। আরেকটা ব্যাপার যেটা এআইসিএমএস সবসময় এনকারেজ করে, যে মেন্টরদেরকে এনকারেজ করে, যে ইন্ডিভিজুয়ালাইজ মিটিং এবং ইন্ডিভিজুয়ালাইজ প্রোগ্রেস কে ট্র্যাক করা, যে সবাইকে ট্র্যাকে আছে কিনা। আমি 6 মাসে আমি এই কন্টেন্টটা শেষ করতে চাই, ফর এক্সাম্পল 6 মাসে আমি এই কোশ্চেন ব্যাংকটা শেষ করতে চাই, এই টেক্সটটা শেষ করতে চাই। তাহলে 6 মাসে যদি আমি এটা করতে চাই, তাহলে 1 মাসে কি করা উচিত, 15 দিনে কি করা উচিত, 1 সপ্তাহে করা উচিত, আমার স্পিডটা কি ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলো এআইসিএমএস থেকে সবসময় প্রোভাইড করা হয়। সো আই থিঙ্ক যারা এমআরসিপির প্রোগ্রামটা রান করাবেন সালাউদ্দিন ভাই নেতৃত্বে, বাকিরা ওই সেম কাজটা করবে, ঠিক আছে? একজন সেন্ট্রাল মেন্টর থাকবে, সে হলো সালাউদ্দিন ভাই, এবং বাকি সবাই আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি ফলো আপ করবেন আর কি, মানে যারা অ্যাটেন্ড করবেন। দিস ইজ নট ম্যান্ডেটরি, ঠিক আছে? এবং এই প্রোগ্রামে না ঢুকলে যে মেন্টর হিসেবে আমাদেরকে পাওয়া যাবে না, এবং এখানে যারা এমআরসিপি মেন্টর তাদেরকে পাওয়া যাবে না, এরকম কথা আমরা বলিনি, অবশ্যই পাওয়া যাবে, ফিল ফ্রি। সো দিস ইজ অ্যানাদার ডিফারেন্স, যে আমাদেরকে বলতে হবে যে এমআরসিপি প্রিপারেশনের জন্য আমরা বলতেছি এখান থেকে কোচিং কি খুব দরকার, না কোচিং দরকার না। তাহলে ভাই কোচিং করবো কেন? হ্যাঁ, কোচিং করলে আপনি কি কি পাবেন সেটা আমরা অফার করতে পারি।
তা কোচিং করলে আমরা আপনারা কি পাবেন আর তারা কি অফার করবে সেটা আমরা সৌমিত্রের কাছ থেকে শুনবো। সৌমিত্র, আমার কাছে কেন যেন মনে হয় পোস্ট গ্রাজুয়েশন করার জন্য কোচিং দরকার নেই, কিন্তু হলে তো ক্ষতি নেই, রাইট? কারণ রিগ্রেটস অবশ্যই। দুই রকম হয়। রিগ্রেটস কয় রকম হয়? রিগ্রেটস হয় দুই রকম। একটা হলো কাজটা আমি করলাম কেন, কাজটা আমি করলাম না কেন। দুই দিক থেকে রিগ্রেটস হতে পারে। অর্থাৎ ধরেন আমি এমআরসিপি প্রিপারেশন নিলাম, প্রিপারেশন নেওয়ার পরে পরীক্ষা দিলাম, আর অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিতে পারতেছি না, তো আমি আউটকামে পৌঁছে গেলাম, হয় পরীক্ষা দিতে পারতেছি না আর আমি ফেল করলাম। তখন আমার কাছে রিগ্রেটস হতে পারে যে আমি কেন স্টাডি পার্টনার, কেন আমি স্টাডি গ্রুপের সাথে ইনভলভ হলাম না। এটা ওয়ান কাইন্ড অফ রিগ্রেটস। আরেকটা হতে পারে আমি প্রিপারেশন নিলাম কোন একটা স্টাডি গ্রুপের সাথে, কোচিং এর সাথে, তারপর আমি পরীক্ষা দিলাম, পাশ করলাম ভালো স্কোর নিয়ে। তখন রিগ্রেটস হতে পারে শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করছি, ওদের কাছে যাইয়া ভুল হয়েছে। দুই ধরনের রিগ্রেটস হতে পারে। যখন আমাদের লাইফে এরকম একটা সিচুয়েশন আসবে যে দুইটাই তো রিগ্রেটস হতে পারে, তখন আমাকে চিন্তা করতে হবে হুইচ রিগ্রেটস ইজ রিলেটিভলি লেস টক্সিক। কোন রিগ্রেটসটা আমার নেক্সট মুভমেন্টটাকে একেবারেই ফ্রোজেন করে দিবে না, আমার কনফিডেন্সটাকে ধ্বংস করে দিবে না। ঠিক আছে? সো এটা একটা রিগ্রেটস এর দিক থেকে। আর সৌমিত্র যখন আমাকে অ্যাপ্রোচ করলো, সৌমিত্র আজিজ যখন অ্যাপ্রোচ করলো যে ভাই আমি এমআরসিপির এরকম প্রোগ্রাম ওপেন করতে চাই আইসিএমএস থেকে, আমি খুব খুশি হলাম। তা তাদেরকে একটা কথা বললাম, এবং এই কথাটা আমি এখানে ফলোয়ার, এখানে যারা অ্যাটেন্ডি তাদের সবাইকে বলতে চাই, কারণ এট সাম পয়েন্ট আপনারাও এআইসিএমএস এর মেন্টর হতে পারেন, এআইসিএমএস প্রোগ্রাম আপনার আন্ডারে চলতে পারে। ঠিক আছে? একটা কথাই বলতে চাচ্ছি যে পোস্ট গ্রাজুয়েশন লাইফটা যে হার্ড, এই ব্যাপারে আমরা সবাই একমত। মেডিকেল পোস্ট গ্রাজুয়েশনের লাইফটা যে খুব হার্ড, সবাই একমত। এই হার্ড টাইমে আপনি এরকম একটা প্রোগ্রাম রান করাবেন, এটা এমআরসিপি প্রিপারেশন হোক অথবা ইউএসএমএল প্রিপারেশন হোক, আমি এই কথাটা ওদেরকে বলতেছিলাম যে সৌমিত্র এবং আজিজদেরকে, দুইটা আউটকাম হবে। এক, যে মানুষগুলো আসবে এখানে কোচিং করতে পড়তে, সারা জীবন একটা হেট নিয়ে বেরোবে যে গেছিলাম ওই জায়গায়, জাস্ট আমাকে ইউজ করে ছেড়ে দিছে, কতগুলি সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে, আমি কিচ্ছু পাই নাই, কোনো হেল্প হয় নাই। হয় এটা হবে, আর দুই অপশন, সে গ্রেটফুল থাকবে যে হ্যাঁ ঠিক আছে আমার কনসেপ্ট অনেক ভালো ছিল, তাদের কাছ থেকে হয়তো বা কনসেপ্ট অনেক কিছু পাইনি, মানে যদিও এরকম হওয়ার সম্ভাবনা কম, বাট ইট হেল্পস মি, এটা আমাকে হেল্প করছে ট্র্যাকে থাকার জন্য, সামনে মুভ করার জন্য এটা আমাকে হেল্প করছে। সো দুইটা পসিবল আউটকাম আছে, মাঝামাঝি কোনো কিছু নাই। আইদার দে উইল লাভ ইউ অর দে উইল হেট ইউ। সো এই রিস্কি জবটা করতে চায় ওরা, তাহলে ওদের কাছ থেকে আমি একটু শুনি যে ওরা রিস্কি জবটা কিভাবে মেনটেন করতে যাবে, যে কিভাবে অ্যাপ্রোচ করলে মানুষ ভালোবাসবে। সৌমিত্র, হোয়াট কাইন্ড অফ সার্ভিস ইউ ওয়ান্ট টু প্রোভাইড ইন ইউর প্রোগ্রাম? থ্যাংক ইউ ভাই। তো ভাই আপনি বলতেছেন যে আউটকাম দুটা, কিন্তু আমরা যারা এখানে আছি তো আমরা চিন্তা করেছি আমাদের আউটকাম একটাই। আচ্ছা, আমরা চাই যে মানুষ আমাদেরকে যাতে 6 মাস পরে কিছুটা হলে আমাদের থেকে উপকার পায়। রাইট। না, আমরা আমি বলছি যাতে কোনো, পসিবল আউটকাম, হ্যাঁ তোমার জি ভাই, গোল তো তো এটাই হওয়া উচিত। এটাই আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট আউটকাম, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে কারণে আমরা গত 2 উইকস দিয়ে আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম, কিভাবে আমাদের ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি ইজিয়েস্ট ওয়েতে। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে ভাই, আমরা আপনার যারা আমাদের এই সাথে থাকবেন তাদের ক্ষেত্রে আমরা একটা ফিক্সড গোল ম্যাটেরিয়াল আপনাদেরকে ঠিক করে দেব, যাতে আপনি ট্র্যাক আউট না হয়ে যান। এবং 3 নাম্বার যে জিনিসটা হচ্ছে, আমরা অবশ্যই আপনাকে অবশ্যই ওয়ান টু ওয়ান ফলো আপে রাখতে হবে, যেটা আমরা অবশ্যই করে থাকবো। আমরা সব ক্ষেত্রে রিল্যাক্স, এবং ইভেন একটা টপিক আমরা বারবার বা যে কোনো যার জিনিস সমস্যা আমরা শুনতে রাজি, কিন্তু ফিডব্যাকে আমরা কোনো বিন্দু মাত্র ছাড় দিতে রাজি না, যেটা আমরা আমাদের মেন্টর থেকে পেয়ে আসছি। সো আমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করতে, এই ব্যাপারে আমরা কোনো স্যাক্রিফাইস করব না, এবং আমরা 100% ফিডব্যাক আপনার থেকে যেভাবে হোক যারা আমাদের সাথে আছেন বা থাকবেন তার থেকে আমরা নিব। হয়তোবা আপনার একটু এক সপ্তাহ এদিক সেদিক হইতে পারে, বা অনেক সময় এটা আমরা কনসিডার করে আমরা আপনার গোল ফিক্স করে দিব, এক্ষেত্রে আপনি ওইভাবে আগাবেন, কিন্তু আমাদেরকে অবশ্যই আপনার ফিডব্যাক দিতে হবে। 4 নাম্বার হচ্ছে, আমরা প্রত্যেক সিস্টেম পরে আমরা তো অবশ্যই আমাদের মেন্টর দ্বারা, যার ইন্ডিভিজুয়াল মেন্টর দ্বারা আমরা চেষ্টা করব যে আপনাকে আপনার ওই সিস্টেমের কতটুকু ইমপ্রুভমেন্ট হলো, আমরা ওয়ান টু ওয়ান কনভারসেশনে আমরা ওই সিস্টেমে আপনার একটা ফিডব্যাক আমরা নিব। আর যখন আপনার প্রত্যেকটা সিস্টেম শেষ হয়ে যাবে একবার, তখন আমরা তো অবশ্যই আমরা ফাইনাল মক দিয়ে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব এক্সামের জন্য প্রিপেয়ার করে নেওয়া। ওকে, সো দ্যাটস গুড। আরেকটা জিনিস যেটা হয়ে থাকবে, হয়তো তুমি মিস করছো, কিন্তু এটা ইউজুয়ালি হয়, সেটা যারা আর কি অ্যাটেন্ড করে তাদের নিয়ে ইউজুয়ালি একটা গ্রুপ থাকে, সেটা হতে পারে স্কাইপি অথবা সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ, মানে ডিসকাশনের জন্য একটা গ্রুপ, এবং ক্লাসের জন্য ক্লাস তো হয়তো বা জুমে হবে। আচ্ছা, ক্লাস নিয়ে আমার একটা কোশ্চেন, যে ধরো কেউ অ্যাবসেন্ট থাকলো ক্লাসে, ঠিক আছে, যে তার ডিউটির প্রেশার আছে অর সামথিং এলস, সে কোনো একটা ক্লাস মিস করলো, দেন হোয়াট?
এক্ষেত্রে ভাই আমরা যেটা চিন্তা করেছি যে আমরা যেহেতু এখানে অনেকে আমাদের ফিফথ ইয়ার বা ইন্টার্ন ডাক্তার বা অনেকে আছেন চাকরি করেন, তো এক্ষেত্রে হচ্ছে আমরা ওনাদেরকে আমাদের ভিডিওটা আপলোড থাকবে আমাদের যা নির্দিষ্ট গ্রুপে, ওই ক্ষেত্রে আমরা ওনাদেরকে লাইফ টাইম মেসেজ দিয়ে দিব ভিডিওর, এবং ওরা আমাদেরকে এটা আহ, উনি দেখতে পারবেন ওনার ফ্রি সময়। কিন্তু যেটা ওকে আমরা বারবার বলতেছি, কিন্তু উনাকে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দিতে হবে যে উনি এটা শেষ করেছেন এবং এটাও সম্পর্কে উনি ভালোভাবে পড়াটা শেষ করেছেন। ওকে। সো আমি যে কাজটা করি, আমি আমার ইউএসএমএল স্টেপ 1 প্রোগ্রামে যে কাজটা করি, আমি একটা স্প্রেডশিট বানাইছি। তারপর আমি গোল সেট করছি যে 3 তারিখের মধ্যে এটা, 5 তারিখের মধ্যে এটা, 6 তারিখের মধ্যে এটা। এক পাশে সব স্টুডেন্ট গুলোর নাম দেওয়া আছে। অর্থাৎ তাকে আমি একটু উইন্ডো দিই যে সে ঠিক আছে, সে আজকে ক্লাসটা করতে পারে নাই, কিন্তু আজকে ক্লাস যে করে নাই তাকে রেকর্ডিংটা অবশ্যই কালকের মধ্যে শেষ করতে হবে, এবং সে এটা করছে কিনা। এভাবে আমরা অ্যাসেস করি যে সে এই নির্দিষ্ট সময় পর পর এই গোলগুলো অ্যাচিভ করতেছে কিনা। অর্থাৎ আমরা জানি হোয়াট ইজ দ্য বিগ পিকচার, কতগুলো। তা তোমাদের কাছে কি স্পেসিফিক ভাবে গোলটাকে ভাগ করা, ডিভাইডেড আকারে করা আছে কিনা, যে কিভাবে কিভাবে তোমরা সার্ভিসটা প্রোভাইড করতে চাও, যে সবগুলো সিস্টেম কভার হবে এবং সবগুলো কোশ্চেন অ্যাটেন্ডিরা শেষ করতে পারবে, এরকম ভাবে ভাগ করা আছে, প্ল্যান করা আছে? হ্যাঁ, অবশ্যই। তো আমাদের এই সিস্টেমটা অবশ্যই আমাদের প্ল্যান করা আছে। আর 2 নাম্বার ওকে হচ্ছে আমরা যেহেতু অনেকজন মেন্টর আছে, আমাদের সিস্টেম অলরেডি ভাগ করা আছে যে ওকে আমরা কে কোন সিস্টেম ওইভাবে আমরা আপনাদেরকে ফিডব্যাক দিব এবং আমরা এইভাবে থেকে ফিডব্যাক নিব। ওকে, থ্যাংক ইউ। সো আরেকটা কোশ্চেন, যদি যারা জয়েন করবে তারা নিজেদের মধ্যে যদি কোনো সেশন করতে চায়, মানে তারা নিজেদের মধ্যে একটা ডিসকাশন সেশন করতে চায়, সেক্ষেত্রে কি মানে তুমি কোনো লাইক প্ল্যাটফর্ম প্রোভাইড করবা কিনা, যে ঠিক আছে একটা টাইম সেট করে দিলে ওই সময় তারা নিজেরা নিজেদের মতন মতন জুমে জুমে আর কি ডিসকাশন করলো, এরকম করার ইচ্ছা আছে? এটা আমরা অবশ্যই করব, কারণ হচ্ছে আপনি যখন অবশ্যই। প্রত্যেকটা সিস্টেম শেষ করবে তখন আমরা আমাদের ওনাদেরকে যে কোনো একটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করবো, একটা নির্দিষ্ট টাইম থাকবে, আমরা কোয়েশ্চেন প্রোভাইড করবো, ওনারা এখানে ডিসকাস করবে, সাথে আমাদেরও হেল্প নিবে এবং আমরা ওনাদের হেল্প দেব। ওকে। সো আরেকটা বিগেস্ট চ্যালেঞ্জ যেটা হয় যে আমি যখন পড়তে যাই, হ্যাঁ তুমি মনে করো একটা ক্লাস নিলা, বাট আমি পড়তে গেলাম, পড়ার পরে আমি একটা জিনিস বুঝতেছি না, দেন হাউ টু অ্যাপ্রোচ, আই মিন এই ইস্যুটাকে কিভাবে অ্যাপ্রোচ করবা? ক্লাস দেখে যদি আর কেউ কিছু প্রবলেম হবেই, তো এক্ষেত্রে যে তার 1-to-1 মেন্টর থাকবে, ওই মেন্টরের সাথে সে ইনিশিয়ালি যোগাযোগ করবে, সে হুম মেন্টর থেকে একটা ফিডব্যাক নিবে। যদি হুম দেখে যে মেন্টরের ফিডব্যাক তার কাছে এখনো ক্লিয়ার হচ্ছে না, সে হুম ওভারঅল আমাদের যে গ্রুপ আছে গ্রুপে সে আপডেট করবে, ওইখানে যারা আদার যে রেসপেক্টিভ মেন্টর আছে ওনারা থাকে তখন ওইটা দিয়ে কভার করার চেষ্টা করবে, যাতে কোনো অবস্থাতে সেই জিনিসটা ফাঁকি রেখে না যায়। ওকে। সো এক্ষেত্রে আরেকটা ব্যাপার আমার কোশ্চেন যেটা, সেটা হলো ইন্ডিভিজুয়ালাইজ প্ল্যান। যে সে ফর এক্সাম্পল একজন একটু পিছিয়ে পড়লো, যে 1 মাস হয়ে গেল, তার অনেকগুলো গোল সে অ্যাচিভ করতে পারে নাই। এখন তাকে কি করে আবার আগের জায়গায় ফিরে আনা যায় বা কি করা যায়? দেন তখন কি করবা, যে গোলগুলোকে রিঅ্যাডজাস্ট করবা অর সামথিং লাইক দ্যাট? হ্যাঁ, তার গোলগুলোকে আমরা একটু রিঅ্যাডজাস্ট করে, যেটা আমরা চেষ্টা করব তাকে ওভারঅল আস্তে 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 একটু ওভার টাইম তাকে আমরা যাতে কভার আপ করে নিয়ে আসতে পারি। একটু বেশি সময় লাগলেও আমাদের কোনো সমস্যা নেই, এটা আমরা ওর জন্য এটা আমরা একটু ফ্লেক্সিবিলিটি দেখাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট। সো অনেক মানুষ আরো অনেক কিছু কোশ্চেন করতেছে, আমি খুব দ্রুত কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যেতে চাচ্ছি। এখন রিলেভেন্ট কোশ্চেন গুলোর অ্যান্সার আমরা দিব। একজন কোশ্চেন করছে যে ভাইয়া, পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে কি কোনো নির্দিষ্ট গ্যাপ আছে কিনা, কতদিনের মধ্যে পার্ট 1 দেয়ার কতদিন পরে পার্ট 2 দিতে হবে, অথবা আই মিন আরেকটা মনে হয় সেটা মিন করছে যে কত দিনের মধ্যে পার্ট 1 দিতে হবে, আই মিন গ্রাজুয়েশনের পরে কতদিনের মধ্যে পার্ট 1 দিতে হবে, এবং পার্ট 1 দেয়ার কতদিনের মধ্যে পার্ট 2 দিতে হবে। যে কোনো একজন অ্যান্সার করেন যারা এমআরসিপি ব্যাপারে এক্সপার্ট। মাহবুব অ্যান্সার করো এটা। খুব খুব সুন্দর কোয়েশ্চেন। এমআরসিপি পার্ট 1 একটা গ্রাজুয়েশন ডিগ্রি, তো তারা লিমিটেশন দিয়ে দিছে, সেটা হচ্ছে এই ইন্টার্নি মানে যেটা পাস করার পর, মানে নর্মাল যে আমরা পাস করি 5th ইয়ারে, যেটা ফাইনাল প্রফ, এই ফাইনাল প্রফ পাস করার 1 বছর পর এমআরসিপি পার্ট 1 দেওয়া যাবে। এমআরসিপি পার্ট 1 দেওয়া যাবে 1 বছর পর। আর পার্ট 1 পাস করার পরপরই আপনি পার্ট 2 দিতে পারবেন, এখানে কোনো নির্দিষ্ট কোনো গ্যাপ নেই। বাট পার্ট 1 দিতে গেলে আপনার 1 বছরের একটা ইয়ে লাগবে, কিন্তু যে ইন্টার্নি যেটা অংশটা, এই জিনিসটা লাগবে। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ এই কোশ্চেনের অ্যান্সার করার জন্য। আরেকজন কোশ্চেন করছে যে কবে থেকে শুরু হবে, কোর্স ফি কিরকম? অর্থাৎ সৌমিত্র তোমাকে কোশ্চেন করতেছে যে তোমরা যে প্রোগ্রামটা লঞ্চ করতে যাচ্ছ সেটা রাফলি, আই মিন হয়তোবা এখনো হার্ড ডেট ফিক্স করনি, কবে নাগাদ শুরু করতে যাচ্ছ, এবং কোর্স ফির ব্যাপারে যদি একটু ক্লিয়ারলি বলতাম, যেহেতু সে ক্লিয়ারলি কোশ্চেন করছে, ক্লিয়ারলি বলি। বলা দরকার জি, নাই যে ইনবক্সে যোগাযোগ করুন, আমরা না ওপেন, অবশ্যই। আমরা খুব জি, ফ্লেক্সিবল পেমেন্টের ব্যাপারে।
বলো। আমরা যেটা ভাইয়া আমরা চেষ্টা করতেছি এপ্রিলের সেকেন্ড উইক থেকে শুরু করার, নেক্সট উইক থেকে আমরা মানে এই যে সপ্তাহটা যাচ্ছে পরের সপ্তাহ থেকে আমরা শুরু করার চেষ্টা। আর ওকে আমাদের কোর্স ফিটা আমরা টোটাল কোর্স ফি এখন পর্যন্ত আমরা যেটা নির্ধারণ করেছি ওটা হচ্ছে আমরা 15,000 টাকা নির্ধারণ করেছি। তবে ওইটা আমরা একটা যে সুবিধা দিচ্ছি, আমরা ইনস্টলমেন্ট বেসিসে ওনারা এটা পে করতে পারবে। তো এক্ষেত্রে ওকে আমাদের তার সাথে মানে আগে কথা বলে নিতে হবে। ওকে তার মানে 15,000 হলো কিন্তু একসাথে দিয়ে দেওয়া লাগবে এরকম কোনো ব্যাপার নেই, রাইট? না 15,000 is reasonable. I think this is a very reasonable price for MRCP. MRCP course গুলো usually অনেক বেশি হয়। I mean, if you compare with the outcome, যে তুমি কি পাবা, কি সার্ভিস পাবা, সবচেয়ে বড় ব্যাপার, if I would in your place, আমি যেটাকে মানে ফিল করি যে আপনারা নিজে নিজে পড়তে পারবো এরকম আইকিউ, এরকম মেধা এখানে আমাদের সবার আছে। বাট যে ব্যাপারটা আমাকে হেল্প করে, আই থিঙ্ক পোস্ট গ্রাজুয়েশনে একটা স্টুডেন্টকে যে ব্যাপারে হেল্প করে সেটা হলো একসাথে প্রিপারেশন নেওয়া, একটা টিম ওয়ার্ক, এই টিম অ্যাপ্রোচ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছে যে সে হলো ভাইয়া আই এম ইন মাই ইন্টার্নশিপ, সে এখন ইন্টার্নশিপে আছে, সে মনে করতেছে তার অনেক বেসিক কনসেপ্টে গ্যাপ আছে। সে কোনো কাপলান পড়ে নেই, বিএনবি পড়ে নেই। কেন রে ভাই? এমআরসিপির জন্য কাপলান বিএনবি কেন? কাপলান বিএনবি ইউএসএমএল এর জন্য। হোয়াট শুড বি মাই অ্যাপ্রোচ? ওকে, সো সে তার পরিচয় গোপন রাখতে চাইছে, আমিও তাকে গোপন রাখলাম, কোনো ব্যাপার না। আমারও এখানে একটা ভ্যালিড কোশ্চেন। আমাদের সবসময় এরকম মনে হয় যে আমার অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট খুব খারাপ, আমি অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি পারি না। এমন যদি মনে হয়, এমন তো অবস্থায় কি আমাকে সরাসরি এমআরসিপি ম্যাটেরিয়াল শুরু করা উচিত, নাকি অন্য কোনো প্রিলিমিনারি ম্যাটেরিয়াল পড়ার পরে এমআরসিপি ম্যাটেরিয়াল শুরু করা উচিত? ইন আদার ওয়ার্ডস, যদি আমার প্রিভিয়াস ডেফিসিয়েন্সি থাকে এবং সরাসরি যদি আমি এমআরসিপি ম্যাটেরিয়াল শুরু করি, আমি কি আমার নলেজের আপ টু মার্ক পৌঁছাতে পারবো কিনা, যেটা আমাকে পাস করতে হেল্প করবে? এই অ্যান্সারটা আশা করতেছি আমি সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে। সালাউদ্দিন ভাই, আপনি আপনি একটু আনমিউট করে যদি কথা বলতেন। প্রশ্নটা যদি একটু আরেকবার করতে পারেন যে। আচ্ছা ভাইয়া, অনেকেই মনে করে যে তার প্রিভিয়াস মানে মেডিকেল কনসেপ্ট স্ট্রং না, বেসিক কনসেপ্ট স্ট্রং না, এখন সে কি এখনই এমআরসিপি পড়া শুরু করবে কিনা, নাকি সে আগে কিছু প্রিলিমিনারি ম্যাটেরিয়াল, মানে কোন প্রিলিমিনারি ম্যাটেরিয়াল বেসিক ক্লিয়ার করার জন্য, ধরেন কোন অ্যানাটমি ফিজিওলজি বই, ধরেন কাপলান অর সামথিং, এটা পড়ার পরে, ফার্স্ট ফেজে এটা পড়ার পরে আর কি এমআরসিপি পড়া শুরু করবে, নাকি এমআরসিপি দিয়ে যদি সে শুরু করে সে বুঝতে পারবে এবং সে তার বেসিক এমআরসিপির ম্যাটেরিয়াল গুলো দিয়ে ক্লিয়ার করে সামনে আগাতে পারবে? তার প্রতি আপনার বক্তব্য কি? আচ্ছা, সাধারণত এই প্রবলেমটা হয় যাদের একটু স্টাডি গ্যাপ থাকে, যেটা ওই ওল্ড গ্রাজুয়েট যে প্রশ্নটা করছে সেটার সাথে অনেক রেলিভেন্ট। এই জন্য এইদের জন্য মানে যাদের স্টাডি গ্যাপ আছে তাদের জন্য আমি কিন্তু অলরেডি বলছি যে তাদের জন্য একজন মেন্টর থাকাটা খুব জরুরি। এটা মেন্টর বলতে আমি বোঝাচ্ছি না যে কোনো একটা কোচিং এর সাথে অ্যাটাচ থাকা, কোনো একজন ব্যক্তির আন্ডারে কোচিং করা, নাথিং লাইক দ্যাট। আমি বোঝাতে চাচ্ছি সে একটা গ্রুপের সাথে তার একটা গ্রুপ স্টাডি করতে হবে যেখানে সে ফ্রাঙ্কলি প্রশ্ন করতে পারে। এটা হচ্ছে মেইন পারপাস, যেখানে ওকে সে যত সিলি প্রশ্ন হোক না কেন সে করতে পারে এবং যিনি তাকে অ্যান্সার দিবেন তিনি কম্প্যাটিবল, তিনি এই জিনিসগুলো জানেন। আচ্ছা, আর ওকে সেকেন্ড পয়েন্ট যেটা, আমরা এমআরসিপি পরীক্ষা এবং আমাদের দেশীয় যত পরীক্ষা আছে এগুলোর মধ্যে একটা গ্রস পার্থক্য হচ্ছে এমআরসিপি পরীক্ষা হচ্ছে টু মাচ প্রবলেম ওরিয়েন্টেড। আমরা রিয়েল লাইফে যে পেশেন্ট গুলোকে যেভাবে দেখবো তারা কিন্তু ঠিক সেভাবেই জাজ করতে চায় যে আমি এই পেশেন্টটা দেখলে কি কনফিডেন্টলি ট্রিট করতে পারবো কি পারবো না। আমাদের দেশের পরীক্ষাগুলোতে যেরকম আসে যে গ্রাম পজিটিভ অর্গানিজম কোনটা, গ্রাম নেগেটিভ অর্গানিজম কোনটা, জাস্ট মেমোরাইজিং মেমোরাইজিং এন্ড মেমোরাইজিং। তারা কিন্তু সেগুলো জানতে চায় না, কিন্তু এই নলেজটা কি দরকার না? হ্যাঁ দরকার, কিন্তু তারা জানতে চাইবে যে একটা পেশেন্টের যদি কোল্ড সোর থাকে, তার যদি ফিভার থাকে, তার যদি চেস্ট পেইন এবং প্রোডাক্টিভ কাফ থাকে, তাহলে তুমি কোন অর্গানিজমটা চিন্তা করবা, কোন চিকিৎসাটা দিবা। অর্থাৎ বি পেশেন্ট ওরিয়েন্টেড, পেশেন্ট কি প্রবলেম নিয়ে আসবে এবং সেই অনুযায়ী ইয়ে করা। এই জন্য আমি বলবো যে যারা এমআরসিপি দিতে চায় তাদের যেদিন থেকে উনি ডিসিশন নিলেন যে আমি এমআরসিপি দিব, ওকে মাই ডিসিশন ইজ কমপ্লিট এবং আই এম কনফিডেন্ট আই হ্যাভ টু পাস দ্য এমআরসিপি, সেই দিন থেকে তার উচিত ফোকাসড ওরিয়েন্টেড অবজেক্টিভ বইপত্রের দিকে যাওয়া। আমি যদি এমআরসিপি দিতে চাই আমাকে খালেদ আল মাগরাবি পড়তে হবে অথবা নোটস এন্ড নোটস পড়তে হবে, তাহলে লেটস ডু ইট।
আর জি এই স্টাডি গ্যাপের যে কথাটা বললাম সেটার জন্য সলিউশন হচ্ছে যে কোনো একজন মেন্টরের অধীনে পড়া অথবা কোনো একটা স্টাডি গ্রুপের সাথে পড়া, যেখানে যে কোনো প্রশ্ন করা যায়। জাস্ট এখানে এই যে জিনিসটা আমি বললাম, এটার উপযোগিতাটা কোন জায়গায়? উপযোগিতা রয়েছে যে আমি যদি খুব দ্রুত আর্লি শুরু না করি, এর বাইরে যদি আমি বেসিক মেডিকেল সায়েন্স পড়া শুরু করি, আমি এমন অনেক অপ্রয়োজনীয় তথ্য মুখস্থ করবো যেগুলো আসলে বাস্তব পরীক্ষায় কোনো কাজে লাগবে না। তাহলে যেগুলো কাজে লাগবে সেগুলোর প্রতি যত দ্রুত সম্ভব ওরিয়েন্টেশন করা উচিত এবং যত দ্রুত এটাকে শেষ করা উচিত। যেটা আমি বলছি যে অলরেডি যারা একটু স্টাডি গ্যাপ থাকে বা অথবা অল গ্রাজুয়েট থাকে, তাদের কিন্তু যে কোনো একটা উদ্যোগ নেওয়ার সাথে সাথে যেরকম একটা উদ্যম থাকে, আস্তে আস্তে সেটা হ্রাস পায়। এই হ্রাস পাওয়ার আগেই যাতে আমি একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ নলেজ অ্যাকোয়ার করতে পারি, এই চেষ্টাটা থাকা উচিত। থ্যাংক ইউ সো মাচ সালাউদ্দিন ভাই। আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমি এই কথাটা বলি, আমি এরকম অনেক জুনিয়র পাই, তারা আগে কি করে, তারা আগে অন্য একটা ম্যাটেরিয়াল পড়ে, তারপরে তারা এমআরসিপি পড়ে। আমি যেটা এটাতে ফিল করি, এটা শুধুমাত্র প্রিপারেশন টাইমটাকে লেন্থটা বাড়ায়, এবং প্রিপারেশনটাকে যদি আমরা বারবার লম্বা করি, টেনে টেনে লম্বা করি, তাহলে আমাদের ফ্রাস্ট্রেশন জমবে, দিন দিন ফ্রাস্ট্রেশন জমবে। তো যেটা হওয়া উচিত, সালাউদ্দিন ভাইয়ের কথা থেকে আমি যেটা বুঝলাম, যে একটা স্টাডি গ্রুপ থাকলে, আই মিন তোমার যদি গ্যাপ থাকে, তুমি অন্য কাউকে জিজ্ঞেস করতে পারো যেন, যে তোমার কোথায় গ্যাপ, এবং কেস ওরিয়েন্টেড পড়াশোনা করা, যে আমার আচ্ছা আমি পড়তে গেলাম, আমি এটা বুঝতেছি না, আমি এই পার্টটা বুঝতেছি না, লেটস ফিগার আউট কেন আমি এটা বুঝতেছি না, ব্যাপারটা এরকম। কিন্তু নন স্পেসিফিক একটা অ্যাপ্রোচ, যে আমি আমার বেসিক ক্লিয়ার করব এই বইগুলো দিয়ে, এই কোর্স দিয়ে, তারপরে আমি এমআরসিপি, অর্থাৎ টোটাল দুইটা দুইটা স্টেজে ভাগ করা, মানে প্রিপারেশন টাইমটাকে লেন্দি করা ছাড়া আর কিছুই না। ঠিক আছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে কার সাথে কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট করবেন সৌমিত্রের সাথে। আমি সৌমিত্রের নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, অথবা টেক্সট করতে পারবেন। আমি সৌমিত্রের নাম্বার দিয়ে দিলাম সবার উদ্দেশ্যে, যদি আপনার এই প্রোগ্রামের ব্যাপারে আরো বেশি কিছু জানতে চান, অথবা প্রোগ্রাম এনরোলের ব্যাপারে কিছু জানতে চান। ঠিক আছে। আচ্ছা, এরপরের কথাকে আরেকজন কোশ্চেন করছে যে কার সাথে কন্ট্যাক্ট করব। ইউএসএমএল এনবিএম এর মতন কি কোনো প্রি এক্সাম আছে ভাইয়া এমআরসিপি তে? আচ্ছা, এটা সৌমিত্র বলো, যে এনবিএমই যেরকম একটা আর কি অ্যাসেসমেন্ট আমরা জানি ইউএসএমএল তে আছে, এমআরসিপির জন্য প্রিডিক্টেবল, অর্থাৎ ওই অ্যাসেসমেন্টে পাস মানে রিয়েল অ্যাসেসমেন্টে পাস, এরকম কোনো অ্যাসেসমেন্ট এক্সাম কি এমআরসিপি তে আছে কিনা, মানে অনলাইন, ইন্টারন্যাশনাল? ওইটা আপনার একটা কোয়েশ্চেন ব্যাংক ছিল, পাস্ট পেপার যেটা বলতেছিল ভাইয়া। তো পাস্ট পেপারে ওইখানে রিয়েল এক্সাম সিনারিওতে দুটা পরীক্ষা দেওয়া যায়, ওইটা আপনি পরীক্ষার আগে দিতে পারবেন, এক নাম্বার। আচ্ছা, আর দুই নাম্বার হচ্ছে আপনার যেটা পাস্ট পেপার যেটা সলভ করবেন, ওইটারই সে তার এক্সামের সাথে কিন্তু ওই যে পাস্ট পেপার 100টার মধ্যে যদি 60 পায়, মেইন এক্সামে তার এইটাই তার রিফ্লেকশন হবে, এটা ওকে তার একটা জাজমেন্ট। ওকে, থ্যাংক ইউ। আর তোমার এই প্রোগ্রামে কি তুমি পরীক্ষার সিস্টেম, মানে কোনো মক টেস্ট, রিয়েল পরীক্ষা যেরকম হয় 300টা কোশ্চেন, আই মিন যেমন টাইমিং, যতগুলো মেইন কোশ্চেন, এই জিনিসটাকে মেনটেন করে কোনো রিয়েল এক্সামের ফ্লেভারে কোনো মক টেস্ট ব্যবস্থা রাখছো কিনা তোমার এই প্রোগ্রামে? হ্যাঁ, ওইটা আমরা একবার কোর্স শেষ হওয়ার পরে আমরা স্টুডেন্টের সাথে কথা বলবো, কথা বলে আমরা ওনার এক্সাম ডিউরেশন আর কতদিন বাকি অনুযায়ী আমরা অবশ্যই এটা অ্যারেঞ্জ করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা খুব ইফেক্টিভ একটা জিনিস হবে। ভাইয়া আমাদের কাছে ভাইয়া আপনাদের কাছে প্রশ্ন। ওকে, কি প্রশ্ন? আমরা যারা ইন্টার্নিতে আছি, ডিউটি কন্টিনিউ করে কোচিং এর সাথে কতটুকু রান করতে পারবো সাকসেসফুলি, মানে ক্লাসের পর আমরা আমাদের পড়াশোনা সাকসেসফুলি শেষ করতে পারবো কিনা? ভেরি গুড কোশ্চেন। অর্থাৎ সে এখন ইন্টার্নশিপে আছে, সে কখনো লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে, কখনো পারবে না, যদিও তার রেকর্ডিং ব্যাকআপ আছে, বাট স্টিল তাকে তো সেই টেক্সট গুলো পড়তে হবে, তাকে সেই কোশ্চেন ব্যাংক গুলো করতে হবে। হাউ টু ব্যালেন্স, কথাটা যদি মাহবুব একটু বুঝিয়ে বলতা, হাউ টু ব্যালেন্স যে ইন্টার্নশিপে আছে সেটার সাথে এমআরসিপি প্রিপারেশন, হাউ টু ব্যালেন্স, টোটালি অফ রাখবে নাকি কিছু কিছু পড়বে? আমি আমি মনে করি যে কিছু কিছু পড়াটা সবচেয়ে জরুরি এখানে। সবচেয়ে যদি কোচিং এ ভর্তি হন, সেখানে কিন্তু রেকর্ডেড ক্লাসটা অলরেডি আছে। আর ইন্টারনেটে মেইন যে আমাদের কিন্তু সবগুলা ওয়ার্ডে কিন্তু ইয়ে থাকে না, খুব বেশি সমস্যা থাকে না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা রিল্যাক্সেবল ইয়ে থাকে, এই ওয়ার্ড থাকে, লাইক স্কিন বিডি, আরো অনেক কিছু আছে যেগুলোতে আমরা অনেক সময় পাই। তো এই সময়টাতে কিন্তু আমরা ইচ্ছা করলে পড়তে পারি। আরো কিছু ওয়ার্ড আছে যেখানে খুব বেশি আমাদের এই মানে এখানে আমাদের খুব বেশি রাশ থাকে না। তো আমি মনে করি ইন্টারনেটে বেশ সময় পাওয়া যাবে যদি সুযোগ মানে খোঁজা যায় আর কি। থ্যাংক ইউ মাহবুব।
হ্যাঁ, কথাটা আমার কাছে ভালো লাগলো যে একটু টাচে থাকা ব্যাপারটা এরকম। আমরা বুঝবো যে ইন্টার্নশিপে আছে সে অতটা এফোর্ট দিতে পারবে না, বাট আমি যদি একটু টাচে থাকি, অ্যাগেইন আমি বলতেছি না তোমাকে অবশ্যই কোচিং এ ভর্তি হতে হবে, ইনভলভ উইথ সাম গ্রুপ, একটা গ্রুপ বিল্ড করো যারা এমআরসিপি প্রিপারেশন দিচ্ছে, দেন টাচে থাকো, একটা হার্ড ডেডলাইন নাও, কোন দিন কি শেষ করবা, একটা এক্সপোজার বাড়াও। অ্যাটলিস্ট আমি যদি একটা কোর্স পুরোটা শেষ করি, হ্যাঁ আমার মানে খুব পারফেক্টলি শেষ নাই, কিন্তু আমার এক্সপোজার হবে, আমি বুঝবো যে এমআরসিপির জন্য কোনটা হাই ইল্ড ম্যাটেরিয়াল, কোনটা বেশি বেশি ইম্পর্টেন্ট, কোন এরিয়া থেকে বেশি কোশ্চেন আসে, কোন এরিয়াটা থেকে মানে কতগুলো এরিয়া থেকে কোশ্চেন আসে, কি কি পড়তে হয়, ফিজিওলজি থেকে কতটুকু কোশ্চেন আসে, মেডিসিনের কোন এরিয়া থেকে বেশি কোশ্চেন আসে, রাইট? অর্থাৎ ফ্যামিলিয়ার হওয়া অনেক বড় ব্যাপার, এই জন্য যত আগে থেকে শুরু করা যাবে। আর যেহেতু ক্লাসের রেকর্ড দিয়ে দেওয়া হবে, সো ইট উইল বি এ অ্যাসেট, ইট উইল বি এ রিসোর্স, যে পরবর্তীতে যদি আমাকে কোনো টপিকস রিভিউ করতে হয়, তাহলে আমি সেই রেকর্ডিংটাকে আমি আবার ওপেন করলে আমি সেটা নিজে নিজে রিভিউ করতে পারবো, তাই না? মাহবুব, আর কিছু অ্যাড করতে চাও? জি। আরেকটা জিনিস হইতেছে ভাই, ওই যে আমাদের এনএমআরসিপির যে ইয়েটা মানে সেটা বেশিরভাগই ম্যানেজমেন্ট বেস, সো দ্যাট তার ইন্টারনাল লাইফে অনেকটাই কাজে লাগবে। সে তো বিভিন্ন রোগীর সাথে যখন সে যাবে, এক্সপোজার হবে, তখন সে ইজিলি ম্যানেজ করতে পারবে, তার একটা কনফিডেন্ট লেভেলটা অনেকটাই বাড়াই দিবে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তা দেখা যাক, আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মোস্ট ফেভারিট পোস্ট গ্রাজুয়েশন পাথওয়ে যেটা, সেটা হলো এমআরসিপি। ঠিক আছে, আমার কাছে আমার পার্সোনাল একটা অবজারভেশন, যদি আমার কাছে এক্সাক্ট ডেটা নেই যে আসলেই কি এটা সত্য কিনা, বাট মনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ এই এমআরসিপি জার্নিটাকে বেছে নেয়। এটা একটা ডুয়েবল এক্সাম, এতগুলো মানুষ এই পরীক্ষা দিতে চাচ্ছে, এটা 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 একটা হোপ, এটা আমাদের একটা বড় হোপ যে আমরা নিশ্চয়ই আমাদের এই কঠিন রাস্তায় কাউকে না কাউকে, আমাদের এই কঠিন চলার পথে কাউকে না কাউকে সাথে পাবো। এবং আমরা যদি একটা কঠিন জার্নি একসাথে যাওয়ার প্ল্যান করি, অর্থাৎ 20 কিলোমিটার রাস্তা আপনি একা যাবেন, অথবা 20 কিলোমিটার রাস্তা আপনি 20 জন হই হুল্লা করতে করতে যাবেন, এটা কমপ্লিটলি ডিফারেন্ট, এটা বুঝতে হবে, এই জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট। সো কোচিং করেন না করেন, আমি সবাইকে একটা কথাই বলবো, মেক এ গ্রুপ, বিল্ড এ গ্রুপ, বি এন্টারপ্রেনার। এন্টারপ্রেনারশিপ তো বাংলাদেশে একটাই দেখতেছি, সেটা হলো একজনের প্রোডাক্ট আরেকজন ফেসবুকে পেজ খুলে বিক্রি করবে, এটাই হলো এন্টারপ্রেনারশিপ। নো, দিস ইজ নট অ্যাকচুয়ালি, আই মিন উই ডোন্ট ওয়ান্ট দিস কাইন্ড অফ এন্টারপ্রেনারশিপ। এই যে একটা বড় ফিল্ড, এই যে একটা ইম্পর্টেন্ট ফিল্ড, যেখানে অনেকগুলো মানুষ চেষ্টা করতেছে পোস্ট গ্রাজুয়েশন আগানোর জন্য, তাদেরকে নিয়ে আপনি একটা ওপেন গ্রুপ খুলেন, নিজেরা নিজেদের মধ্যে ডিসকাশন করেন, অর এনিথিং এলস। এটাই হলো আজকের গ্রুপের আমাদের টেক হোম মেসেজ। সবার শেষে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে আজকে অংশগ্রহণ করার জন্য। আমাদের এই প্রোগ্রামটা ভাই আমি একটু স্ক্রিপ্টেড না। ইন্টারপ্রেট করতেছি, আপনাকে একটা কোয়েশ্চেন করতেছি, আমি একজন কোয়েশ্চেন হ্যাঁ, করছে ডাইরেক্ট, যে কারণে একটু আমি করে ফেলতেছি। ওকে ওকে। একজনের কোয়েশ্চেন ছিল যে ইউএসএমএল ম্যাটেরিয়াল শেষ করে এমআরসিপি স্টার্ট করা কতটুকু যৌক্তিক হবে, অর ইউ ওয়ার্ল্ড এর সাইড বাই সাইড এমআরসিপি প্রিপারেশন স্টার্ট করাটা কেমন ইফেক্টিভ হবে? কোয়েশ্চেনটা আমি আপনাকেই করতেছি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি জানি না আসলে বাংলাদেশে এই স্টুপিড আইডিয়া অর স্টুপিড কনসেপ্ট কে কে ঢুকাইছে, ঠিক আছে, কিভাবে আসছে, আই ডোন্ট নো দ্যাট। আমি আমি আই এম সরি, কারণ আমি একটু রুডলি বলতেছি, কারণ এই ধরনের কোশ্চেন, এই ধরনের আইডিয়া শুনতে শুনতে একটু বিরক্ত, ঠিক আছে। মানে আমি যখন ইউএসএমএলই দিতে যাই, তখন কি আমার মাথায় এই কনসেপ্ট আসে যে আমি এমআরসিপি পড়া ইউএসএমএলই দেব? মানে এটা হয় ভাইয়া? এটা হয় বলেন? এটা হয় না? আপনি বলতে পারেন যে ইউএসএমএল ম্যাটেরিয়াল অনেক ভালো, অনেক কনসাইজ, অনেক ফ্যান্টাস্টিক এন্ড ব্লা ব্লা। তাহলে কি ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না যে আপনি বিরিয়ানির কন্টেন্ট অনেক ভালো, বিরিয়ানির মশলা অনেক ভালো, বিরিয়ানির মাংস অনেক ভালো, তাহলে সব বিরিয়ানির জিনিস দিয়ে আমি এখন খিচুড়ি রান্না করবো অথবা ডাল রান্না করবো, হবে? সেটা ডাল হবে? সো কোয়ালিটি ডাজ নট ম্যাটার, এটা ম্যাটার করে যে এটা কি এটার সাথে যায় কিনা, এটা হয় কিনা, এটা অ্যাডজাস্ট হয় কিনা। একটা ড্রেস খুব নাইস হলে কি আমি সেটা কিনে ফেলবো? ধরেন একটা শাড়ি আমি দেখলাম, খুব দামি একটা শাড়ি, খুব গর্জিয়াস শাড়ি, শাড়িটা আমি আমার জন্য কিনে ফেলবো? এটা হলো? আমাকে বুঝতে হবে এটা রিলিভেন্ট কিনা, রিলিভেন্স অনেক বড় একটা ব্যাপার। আর আরেকটা কথা এখানে বারবার আমাদেরকে ফোকাস করতে হবে, নলেজ এক জিনিস আর পরীক্ষায় পাশ করা একটু ডিফারেন্ট। কারণ পরীক্ষায় পাশ করলে হলো আপনাকে রিকগনাইজ করা হবে, ঠিক আছে। আপনি একটা সার্টিফিকেট পাবেন যে হ্যাঁ আপনার কি আছে বলেন, আপনার মিনিমাম একটা লাইক যোগ্যতা আছে সব দিক থেকে, ঠিক আছে। সো সবসময় অ্যাকচুয়ালি ওই ফ্যান্টাসির পিছনে না ছোটা। হ্যাঁ আমি জানি যে, কারণ ইউ ওয়ার্ল্ড যখন কেউ পড়বে তখন সে পুরা আপনি মানে সে দেখবে ওয়াও, এত সে ফ্যাসিনেটেড হয়ে যাবে যে নাইস ম্যাটেরিয়াল।
আচ্ছা তাই যদি হয় তাহলে আপনি ইউএসএমএল দেন। আপনার যদি সত্যি তাদের ম্যাটেরিয়াল, তাদের আস্কিং স্ট্র্যাটেজি, তাদের কোশ্চেন স্ট্র্যাটেজি যদি এতই ভালো লাগে, আপনি ইউএসএমএল দেন, ওয়েলকাম টু ইউএসএমএল। সো তাদের ওইটা ভালো লাগতেছে কিন্তু চ্যালেঞ্জটা ভালো লাগতেছে না, হোয়াই? ঠিক আছে। সো যেহেতু আপনি এরপর ইউএসএমএল তে আসতেছেন না, তার মানে দিস ইজ নট ইউর প্যাশন, দিস ইজ ইউর ফ্যান্টাসি অর লাইক ফ্যাসিনেশন। ঠিক আছে, ভালো লাগে জাস্ট এরকম। তা অ্যাকচুয়ালি এই দুইটাকে মিক্সড করা যাবে না, যে কোনটা আমাদের প্যাশন আর কোনটা আমাদের ফ্যাসিনেশন, এটাকে কখনো মিক্স করা যাবে না। আপনার প্যাশন, আপনার ডিসিশন, আপনার গোল হলো এমআরসিপি। আপনাকে ফোকাস করা উচিত আপনি কত দ্রুত এটাকে শেষ করতে পারবেন, কত দ্রুত এবং ইফেক্টিভলি এটাকে শেষ করতে পারবেন। এবং কোশ্চেন যখন আপনি এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, ইয়েস নো কোশ্চেনের মাধ্যমে, সালাউদ্দিন ভাই যেটা বললো, বাইনারি কোশ্চেনের মাধ্যমে নিজেকে ট্র্যাকে ফিরে নিয়ে আসবেন। তাহলে যারা এই কোশ্চেন করে তাদের প্রতি আমার একটা কোশ্চেন, ইউএসএমএল ম্যাটেরিয়াল না পড়ে, ইউআল না পড়ে আজ পর্যন্ত কেউ এমআরসিপি পাস করছে কিনা? শেষ এক কোশ্চেন আপনার সব কোশ্চেন দিয়ে কোশ্চেন ডিমিনিশ করে ফেলা যায়। হ্যাঁ, অনেক মানুষ করছে। তাই যদি হয় তাহলে আপনি কেন, অন্য মানুষ যদি এই ম্যাটেরিয়াল ছাড়াই যদি এমআরসিপি পাস করতে পারে, তাহলে আপনি কেন এক্সট্রা বার্ডেন নিতে চাচ্ছেন? ভাই আমি এক্সট্রা বার্ডেন নিতে চাচ্ছি বিকজ আই লাভ নলেজ। ওয়েল, আপনি কি করে কনফার্ম হলেন যে আপনি এমআরসিপি পার্ট 2 পাস করলে আপনার নলেজ বাড়বে না? মানে আপনি এমআরসিপি পার্ট 1 তারপরে পার্ট 2 এভাবে যদি ধাপে ধাপে তাদের ম্যাটেরিয়াল গুলি ফলো করেন, তাদের 3টা কোশ্চেন ব্যাংক ফলো করেন, আপনি কি করে ভাবলেন যে আপনার মানে কি করে আপনি শিওর হলেন যে তখন আপনার নলেজে গ্যাপ থাকবে? মানে কেন এরকম মনে হচ্ছে? কেন? আমার তো এটা সেন্স মেক করে না। আপনার কাছে কেন মনে হচ্ছে যে আপনি আপ টু মার্ক পৌঁছানোর আগ পর্যন্ত আপনাকে মানুষ পাস মানে করায় দিবে অথবা পাস করে যাবেন? আর আপনার কাছে কেন মনে হচ্ছে যে যেই মানুষগুলো ইউএসএমএল এর ম্যাটেরিয়াল টাচ না করে এমআরসিপি পাস করে গেল, দে হ্যাভ সাম ডেফিসিয়েন্সি? ডু ইউ ওয়ান্ট টু সে দ্যাট? আপনি কি এটা বলতে চান, নাকি আপনি মনে করতে চান যে আপনি এটা বলতে চান যে ইউএসএমএল এর ম্যাটেরিয়াল দিয়ে এমআরসিপি প্রিপারেশন শুরু করলে এমআরসিপিটা আপনার জন্য ইজি হবে? রিয়েলি সত্যি ইজি হবে নাকি আরো লেংদি হবে? ব্যাপারটা লেংদি হবে। যখন লেংদি হবে তখন ফ্রাস্ট্রেশন বাড়বে। রাদার আপনি যদি 2টা কোশ্চেন ব্যাংক আপনার কাছে যদি বলা হয়, হে দিস ইজ ডুয়েবল, লেটস ডু ইট, 2টা কোশ্চেন ব্যাংক, টোটালি কটা কোশ্চেন আছে, প্রথমে আমরা এটা করব, প্রতিদিন 30টা করে কোশ্চেন করবো, ডান 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 ডান। যখন আমরা এরকম একটা ছোট ছোট গোল সেট করি, গোলগুলো অ্যাচিভ করি, তখন আমাদের মধ্যে একটা পজিটিভ মোমেন্টাম চলে আসে। সেই পজিটিভ মোমেন্টাম উইকলি আসবে, ডেইলি আসবে, মান্থলি আসবে, তারপর আসবে পার্ট 1। আপনি যখন দেখবেন আপনি দ্রুত পার্ট 1 শেষ করে ফেলছেন, যারা 1টা 2টা পোস্ট গ্রাজুয়েশন শেষ করছে আপনারা কিন্তু জানেন পুরো বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায়, কনফিডেন্সটা চেঞ্জ হয়ে যায়, আপনার একটা আইস ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, দেন আপনি আবার পার্ট 2 তে যাবেন, পার্ট 2 তে আপনার আবার अगेन 2-3টা কোশ্চেন ব্যাংক করবেন, দেন আপনি আবার পার্ট 2 দিবেন। সো এই রিদমটা আমাদের দরকার, এই মোমেন্টামটা আমাদের দরকার। কেন আপনি সেখানে আননেসেসারি আদার ফ্যান্টাস্টিক জিনিস ঢুকায় কেন সেটাকে লেন্দি করতে যাচ্ছেন? এটা আমার কাছে কোনো সেন্স মেক করে না। আর একটা ব্যাপার হলো যে পরীক্ষায় আপনি অনেক নলেজেড হতে পারেন, আপনি অনেক নলেজ মানে অনেক নলেজ থাকতে পারে, আপনি অনেক পড়ুয়া হইতে পারেন, পরীক্ষা দিতে পারবেন নাকি পারবেন না এটা ডিপেন্ড করবে আপনি কতটা এক্সাম ওরিয়েন্টেড। টেক হোম মেসেজ এটা, আজকের সবকিছু ভুলে যান, একটা কথা মনে রাখেন, পরীক্ষা দিতে পারবেন নাকি পারবেন না এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু ফোকাসড এন্ড কতটুকু এক্সাম ওরিয়েন্টেড। হোয়াট ডু মিন বাই এক্সাম ওরিয়েন্টেড? এক্সাম ওরিয়েন্টেড মানে হার্ট ফেলিউরের উপরে তো বই আছে, লিভার ফেলিউরের উপরে বই আছে, মানুষ এরকম ফেসবুকে পোস্ট দেয় সে এই ডিজিজের উপরে 3টা বই পড়ছে। ওকে, ডু আই নিড দ্যাট এট অল? আমার কি দরকার? কারণ আপনি এক স্ট্রোক, যেমন স্ট্রোকের উপরে আমেরিকায় ফেলোশিপ আছে, তাহলে আপনি স্ট্রোক কতটুকু পড়বেন? সো ইউ নিড টু বি ব্যালেন্সড। এবং আপনি যদি ব্যালেন্সটা না বুঝেন যে আমি এখন এমআরসিপি পার্ট 1 দিতে যাচ্ছি, আমি এখন এটা স্ট্রোক ফেলোশিপের পরীক্ষা দিতে যাচ্ছি না, তাহলে আমাকে স্ট্রোক এতটুকু জানতে হবে, এতটুকু জানলে বেশি জানা যাবে না। এটা কি আমাদের একটা অর্থাৎ মানে বেসিক হিউম্যান ইভলিউশন না? আমরা কি হিউম্যান এভাবে হই না? আমরা কি প্রথমেই দৌড় দেই? আমরা প্রথমেই জাম্প করি নাকি আমরা প্রথমে উঠে বসি, তারপরে ক্রলিং করি, তারপরে ধরে হাঁটি, তারপরে দৌড়াই? কোনটা ন্যাচারাল, কোনটা? সো যেটা ন্যাচারাল সেই ন্যাচারালটা যদি আমরা মানে অ্যাপ্লাই করি যে বি ফোকাসড, আমি এখন এটা পড়তে চাই, বি এক্সাম ওরিয়েন্টেড, আই থিঙ্ক লাইফ উইল বি ইজিয়ার। কারণ এটা রিস্কি হয়ে যায়। আমি আমি এখানে একটু খেয়াল করা দরকার, আমি কিন্তু নলেজ গেইনকে নিরুৎসাহিত করতেছি না। আপনি নলেজ গেইন করতে চান করেন, সমস্যা নাই, মেক শিওর ইউ আর অ্যাপিয়ারিং ইন দ্য এমআরসিপি অন নেক্সট ডায়েট। আপনি আগে এটাকে মেক শিওর করেন, আপনি অবজেক্টিভ অ্যাসেসমেন্টে যান, আপনার উইকলি গোল কত, যে আপনি যদি এই নেক্সট এমআরসিপি দিতে চান উইকলি গোল কি, আপনি নেক্সট এমআরসিপি দিতে চান কবে আপনি অ্যাসেসমেন্ট দিবেন, দিচ্ছেন কিনা। সো এগুলো মেনটেন করার পরে যা খুশি করেন, হ্যারিসন পড়েন, ডেভিডসন পড়েন, ইউএসএমএল পড়েন, সবকিছু পড়েন, বাট মেক শিওর ইউ আর ফোকাসড এন্ড ইউ আর ওরিয়েন্টেড। এন্ড প্লিজ
এক পরীক্ষার জন্য অন্য পরীক্ষার ম্যাটেরিয়াল ইউজ করবেন না। দিস ইজ এ রং আইডিয়া। এটা কমপ্লিটলি আপনার ফোকাস নষ্ট করে দিবে। কারণ ইউএসএমএলই যেটা ব্যাপার, আমি ইউএসএমএলই নিয়ে একটু বলি। ইউএসএমএলই যেটা করে সেটা হলো একটা জেনারেলাইজ সব টপিকস এর উপর একদম বেসিক জিনিসগুলো নিয়ে বেশি কোশ্চেন করে। আর এমআরসিপি যেটা করে ম্যানেজমেন্টকে অনেক বেশি ফোকাস করে। ঠিক আছে, ম্যানেজমেন্টটাকে অনেক বেশি তারা ফোকাস করে। আমি যদি ভুল না বলে থাকি, ম্যানেজমেন্ট, ডায়াগনোসিস এবং মেডিসিন পোর্শনটাকে বেশি ফোকাস করে। কিন্তু ইউএসএমএল এরকম না। ইউএসএমএল এভরিথিং, ইএনটি, আই, স্কিন, সাইকিয়াট্রি। এক সাইকিয়াট্রি পাগল করে ফেলবে আপনাকে। সো কমপ্লিটলি আননেসেসারি, এবং এটা আপনার সময়টা বাড়াবে, ফ্রাস্ট্রেশন বাড়াবে। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের এই প্রোগ্রামটাতে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা যদি আমাদের আনইনটেনশনালি কোনো কথায়, আমাদের কোনো কথা যদি কষ্ট পেয়ে থাকেন অথবা আমরা কোনো ভুল করে থাকি, যেহেতু প্রোগ্রামটি স্ক্রিপ্টেড না, প্ল্যান্ড না এবং ইন্টেনশনাল না, নিজ দায়িত্বে ক্ষমা করে দিবেন। সবাই খুব ভালোভাবে পড়াশোনা করেন। আমরা অনেক অনেক সাকসেস স্টোরি শুনতে চাই। আমরা অন্যের ভুল থেকে শিখতে চাই। আমরা একসাথে কাজ করে সামনে আগাতে চাই। সে একসাথে কাজ করে সামনে আগানোর আশা ব্যক্ত করে আমি আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম, বাই।